গুড আফটারনুন। দেখো তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু বলো। আজকে 2 নম্বর ক্লাস। সকালে একটা ক্লাস হয়েছে সকাল 9টার সময়। যা যা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, ঠিক আছে? আর এই দুটো টপিক আজকে যেই দুটো করালাম আমি, এই দুটো বইয়ের মধ্যে ইনক্লুড ছিল না, তো এটা আপডেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা একটু আবার নতুন করে ডাউনলোড করে নিও। এই দুটো টপিক কিন্তু ছিল না। ওকে, সকালবেলা আমরা যেটার উপর ক্লাস করেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যারা একটু কম মেধাবী ছাত্র, ঠিক আছে? কম মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র তাদের তুমি কিভাবে পড়াবে, তাদের প্রথমত কিভাবে শনাক্তকরণ হবে তাদের, ঠিক আছে? কিভাবে তুমি তাদের চিহ্নিত চিহ্নিত করবে, এইটা। তার সাথে সাথে কোন পদ্ধতিতে তুমি তাদের পড়াবে, এটা একটা দেখেছিলাম। তার সাথে সাথে আমরা কি দেখেছিলাম, যারা শিখনে অক্ষম, ঠিক আছে? শিখনে অক্ষম যে সমস্ত স্টুডেন্ট আছে, ঠিক আছে? এর মধ্যেও 3টে ভাগ হয় শিখনে অক্ষমের মধ্যেও। তো সেক্ষেত্রে এই শিখনে অক্ষম যারা রয়েছে তাদের কিভাবে তুমি শেখাবে, তাদের কিভাবে শনাক্তকরণ করবে, এইগুলো আমরা করেছিলাম। আর একটা যেটা হচ্ছে তোমার মানসিকভাবে যারা পিছিয়ে রয়েছে, ঠিক আছে? মানসিকভাবে বিপর্যস্ত বলতে পারো। মানসিকভাবে যারা পিছিয়ে আছে, যাদের আইকিউ লেভেল, ঠিক আছে, কম, মানে ওই 70-80-র নিচে, যাদের আইকিউ লেভেল। নর্মালি একটা মেধাবী ছাত্র কখন কনসিডার করা হয়, যাদের আইকিউ লেভেল 140-এর উপরে থাকে। কিন্তু এখানে 70-এর নিচে, 70 থেকে 80-র নিচে যাদের আইকিউ লেভেল থাকছে, তাদের মধ্যেও আবার ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো তাদের কিভাবে তুমি পড়াবে, এবং একটা সময় এসে আমরা দেখবো যে যাদের আইকিউ লেভেল 25-এর নিচে, তাদের পড়ানো অসম্ভব ব্যাপার, ঠিক আছে? তাদের জন্য শুধুমাত্র তত্ত্বাবধান ও তাদের দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে? তো সেইগুলো আমরা পড়েছিলাম। কে কে ক্লাসটা করেছিল একটু বলো দেখি। আজকে একটা ভিডিও করেছি যাদের যাদের প্রাইমারি ইন্টারভিউ আছে, ঠিক আছে? সিডিপির কিছু টপিক বলে দিয়েছি, সেই টপিকগুলো অবশ্যই দেখে যাবে। কারণ তোমাদের ব্যক্তিগত প্রশ্ন থেকে কোশ্চিন আটকাবে না, ঠিক আছে? ঠিক অ্যান্সার দিয়েই দেবে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রেও তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। আর দুটো ক্যাটাগরি থাকলো, সেটা হচ্ছে একটা, সেটা হচ্ছে সিচুয়েশন বেসড। কোন একটা সিচুয়েশন তৈরি করে দেবে ক্লাসরুমে, বলবে যে ক্লাসরুমে এই ঘটনা ঘটছে, তুমি কি করবে, ঠিক আছে? সেটা কিন্তু লিঙ্ক আছে কার সাথে, সিডিপির সাথে। তোমরা সিডিপি বা শিখন প্রক্রিয়ার মধ্যে সেটা পড়েছো। তো সেক্ষেত্রে সিডিপির টপিকগুলো খুব ভালো করে কিন্তু পড়ে যেতে হবে, বা বিষয়গুলোকে বুঝে যেতে হবে, এবং সেই অনুসারেই কিন্তু অ্যান্সার দিলে তবে কিন্তু 5-এ 5 পাওয়া যাবে, ঠিক আছে? না হলে কিন্তু 5-এ 5 পাবে না। আর কোনোভাবে তুমি যদি শিখন প্রক্রিয়ার অ্যান্সার ভুল দাও, সেটা খুব খারাপ জিনিস, কারণ তোমার টিচার হবে, ঠিক আছে? তুমি যদি নাই জানো যে কিভাবে একটা মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রকে শেখাবে, বা যারা শিখনে অক্ষম ছাত্রছাত্রী রয়েছে তাদের শেখাবে, তাহলে তুমি কিসের শিক্ষক হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেইগুলো, এই ক্লাসটা দেখে যাবে, ঠিক আছে? তোমাদের এক্সামটা এখন আর নিচ্ছি না, কারণ আমাদের অলমোস্ট সিডিপির আর একটা ক্লাস হবে, যত থিওরি বা তত্ত্ব আছে সেটার উপর ক্লাস করলে আমাদের সিডিপি কমপ্লিট হয়ে যাবে। কালকে তো হবে না, পরশুদিন আমাদের সিডিপি কমপ্লিট হচ্ছে। আর সোশ্যাল স্টাডিজের মধ্যে ওখানেও আমার 1 সপ্তাহ লাগবে। আমি তোমাদের এইভাবে এক্সট্রা ক্লাস দিয়ে কমপ্লিট করাবো। তোমরা যারা দেখতে পাবে না, মানে সাথে সাথে লাইভ করতে পারবে না, তারা পরবর্তী সময় দেখে নেবে, ঠিক আছে? তো তারপরে কিন্তু তোমাদের মোটামুটি ধরে নাও, আমি তোমাদের টাইম বলে দিয়েছিলাম, ডিসেম্বরের 7 তারিখের পর থেকে তোমাদের সমস্ত পরীক্ষা এবং এমসিকিউ শুরু হয়ে যাবে, এবং সমস্ত সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট, দেখে নিও, ঠিক আছে?
আচ্ছা, এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিভাবান ও সৃজনশীল। প্রতিভাবান মানে ট্যালেন্টেড স্টুডেন্ট। তোমার শ্রেণীকক্ষে যেমন একটু কম মেধাবী ছাত্রছাত্রী থাকবে, তেমনি কিছু প্রতিভাবান ছাত্রও কিন্তু থাকবে। ঠিক আছে? তাদের তুমি কিভাবে পড়াবে, তাদের তুমি কিভাবে চিনবে যে না এই ছাত্র বা ছাত্রীটা প্রতিভাবান? ঠিক আছে? কারা কোন কোন ছাত্রছাত্রী ক্রিয়েটিভ, ঠিক আছে, কার কার মধ্যে সৃজনশীল ক্ষমতা রয়েছে, সেইগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ শিক্ষক হিসাবে। তবেই কিন্তু তুমি তাদের সাহায্য করতে পারবে। তো আজকে ক্লাসে আমরা সেইগুলোই দেখব যে কিভাবে একটা সৃজনশীল বা একটা ট্যালেন্টেড ছাত্রকে আমরা খুঁজে পাবো বা শনাক্ত করতে পারবো, তার সাথে সাথে কোন পদ্ধতিতে পড়ালে তাদের আরো বেশি উন্নতি হবে, এই টপিকটাই আজকে আমাদের পড়তে হবে। আচ্ছা, সবার আগে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা আমাকে। একদিকে রয়েছে ধরো আইনস্টাইন, ঠিক আছে, আইনস্টাইন, ওকে। আরেক দিকে রয়েছে আমাদের চা বিক্রেতা মোদি, নরেন্দ্র মোদি, ঠিক আছে, নরেন্দ্র মোদি। প্রথম প্রশ্ন তোমরা আমাকে বলবে, প্রথম প্রশ্ন, তোমার কি মনে হয় এদের মধ্যে আমি যদি বলি সব থেকে ট্যালেন্টেড কে, ট্যালেন্টেড কে বেশি, কি বলবে বলো দেখি, ট্যালেন্টেড কে বেশি? প্রথম কোশ্চিন, এদের মধ্যে ট্যালেন্টেড কে বেশি? বলে স্যার কি বোকা বোকা কোশ্চিন ধরছেন, অবশ্যই আইনস্টাইন ট্যালেন্টেড বেশি, কারণ আইনস্টাইনের আইকিউ লেভেল সব থেকে বেশি। তার মানে কি, তুমি ট্যালেন্টেড এটা কিভাবে বুঝলে? আইকিউ লেভেল দেখে, তাই না? তাই তো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একদমই সিম্পল অ্যান্সার, আইনস্টাইন অনেক বেশি ট্যালেন্টেড। আচ্ছা, এবার আমাকে বলবে নরেন্দ্র মোদীকে আমরা কি ট্যালেন্টেড ক্যাটাগরিতে রাখতে পারি কি পারি না, এটার অ্যান্সার দাও। নরেন্দ্র মোদীকে আমরা কি ট্যালেন্টেড ক্যাটাগরিতে রাখতে পারবো কি পারবো না? হ্যাঁ, একদমই আইনস্টাইন হবে, কারণ আইনস্টাইনের আইকিউ লেভেল অনেক বেশি। আর আমরা জানি যে যাদের আইকিউ লেভেল বেশি হয় তারা অবশ্যই ট্যালেন্টেড ব্যক্তিই হয়। ঠিক আছে, এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে বলো যে নরেন্দ্র মোদী, ঠিক আছে, ইনাকে কি আমরা ট্যালেন্টেড ব্যক্তি হিসেবে ধরতে পারি? হ্যাঁ পারি, তাই তো, একদমই, একদমই ট্যালেন্টেড ব্যক্তি। তার মানে দেখো, ট্যালেন্টেড মানে, মানে এটা একটা ডাইনামিক বিষয়। ট্যালেন্টেড মানে যে শুধুমাত্র সে পড়াশোনায় ভালো হবে তা কিন্তু নয়। দেখা যাচ্ছে একজন ব্যক্তি রয়েছে, সে পড়াশোনায় ভালো না, কিন্তু তার লিডারশিপ যে বিষয়টা, ঠিক আছে, তার নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতাটা, সেটা মারাত্মক, তাহলে তাকে আমরা কিন্তু ট্যালেন্টেড বলতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার ধোনির পড়াশোনা করতে ইচ্ছা হয়নি, সে পড়াশোনায় অতটা ভালো না, বা বিরাট কোহলি পড়াশোনায় অতটাও বেশি ভালো না, কিন্তু সে খেলাধুলাতে কিন্তু মারাত্মক, তাই না? তাহলে খেলাতে তার একটা বিরাট পারদর্শিতা রয়েছে, তাহলে সে কিন্তু ট্যালেন্টেড। ঠিক আছে, বা ধরো এমন কোন একজন ব্যক্তি যে পড়াশোনা করতে ভালোবাসে না, কিন্তু সঙ্গীতে, সঙ্গীতে সে অসাধারণ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে ট্যালেন্টেড। বোঝা যাচ্ছে? বা কেউ দেখা যাচ্ছে ছবি আঁকতে ভীষণভাবে পারদর্শী, ঠিক আছে, সে প্রত্যেকটা জিনিস, মানে তুমি তাকে একটা বর্ণনা দিলে সে সেই জিনিসটা নিজের মাথার মধ্যে যে কিরকম হতে পারে বাস্তব তার ছবি, সেটা তার মাথায় ফুটে উঠছে, সে সেই বেসিসে মারাত্মক ছবি আঁকছে। সে একবার দেখে নিচ্ছে কোনো মানুষকে, এবং তার অবজারভেশন পাওয়ার এতটাই বেশি, সে পরবর্তী সময় সেটা মনে করে করে কিন্তু ছবি এঁকে ফেলছে। ঠিক আছে, বা অনেক সময় যারা স্কেচ করে, তাদের কি, তাদের তুমি একটা বর্ণনা দিচ্ছ এবং সেই বর্ণনার পরিপ্রেক্ষিতে সে কিন্তু স্কেচটা তৈরি করছে, তাহলে সেও কিন্তু ট্যালেন্টেড। তাহলে এরপর থেকে তোমরা এইটা বলবে না যে কারো, কোন একজন ব্যক্তি সে ইন্টেলেকচুয়াল পার্সন, সে কোন একজন ব্যক্তি শুধুমাত্র দেখা যাচ্ছে পড়াশোনাতে সে খুব ভালো, তার মানেই যে সে ট্যালেন্টেড তা কিন্তু নয়। এমনও হতে পারে সে অশিক্ষিত, কিন্তু তারপরও হতে পারে সে ট্যালেন্টেড। তো মেনলি এখানে যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে আইকিউ লেভেল কার কত বেশি। যাদের আইকিউ লেভেল
একটা নির্দিষ্ট সীমার ওপরে থাকে, সেটা আমি একটু পরেই বলছি, তাকে আমরা কি বলছি, তারা হচ্ছে ট্যালেন্টেড বা প্রতিভাবান শিক্ষার্থী। সেটা কিভাবে তুমি শনাক্ত করবে তার কিছু প্রসেস আছে, সেগুলোই আমরা আজকের এই ক্লাসে পড়বো, ঠিক আছে? তাহলে ট্যালেন্টেড বিষয়টা কি বা ট্যালেন্ট বিষয়টা কি বা প্রতিভাবান শিশু কাদের বলা হয় সেটা একটু দেখি। দেখো, যে শিশু প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে ধারাবাহিকভাবে অনন্য সাধন পারদর্শিতা দেখায় তাকে প্রতিভাবান শিশু বলা যায়। তার মানে তোমার শ্রেণীকক্ষে 100 জন ছাত্র বসে আছে, তার মধ্যে কোন একটা ছাত্র সে পড়াশোনা ভালো না, কিন্তু সে ছবি আঁকাতে মারাত্মক, সে খেলাধুলাতে মারাত্মক, তাহলে তুমি তাকে কিন্তু কোনোভাবেই তাকে অসম্মান করবে না বা তাকে অবহেলা করবে না। সে কিন্তু ট্যালেন্টেড একটা ছেলে বা ট্যালেন্টেড একটা শিক্ষার্থী। ঠিক আছে, এই এই কথাগুলো ঢুকিয়ে নাও কিন্তু মাথার মধ্যে, বোঝা গেল? তো সেক্ষেত্রে সেটাই বলছে যে যে শিশু প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে, যে কোনো কর্মসূচি হতে পারে, সেই কর্মসূচিতে ধারাবাহিকভাবে, মানে কনস্ট্যান্টলি, এমন না যে আজকে সে বিরাট খেললো, মারাত্মক খেললো ক্রিকেট, কালকে সে আর খেলতে পারছে না, ঠিক আছে, এমন না। আজকে ধোনি কেন ধোনি হয়েছে, সে কনস্ট্যান্টলি সে তার খেলার পারফরমেন্স দেখিয়েছে আমাদের। আজকে বিরাট কোহলি, সে কিন্তু ধারাবাহিকভাবে তাদের পারফরমেন্স, আমাদেরকে তার পারফরমেন্স দেখিয়েছে, তার ফলেই আমি তাকে ট্যালেন্টেড বলতে পারি। কোনো একদিন নির্দিষ্ট খেলে দিল, তারপরে খেলতে পারছে না, তাকে কিন্তু আমরা ট্যালেন্টেড বলি না। ঠিক আছে, বোঝা গেল? তো সেটাই এখানে বলছে, কোনো একটা শিশু কোনো একটা নির্দিষ্ট কর্মসূচিতে যখন ধারাবাহিকভাবে অনন্য সাধন, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখায়, তখন তাকে প্রতিভাবান শিশু বলা যায়। ওকে, এই জন্য কেবলমাত্র বৌদ্ধিক ক্ষেত্রেই নয়, সঙ্গীতে, শিল্পকলায়, সৃজনশীল লেখায়, নাটকে, যান্ত্রিক দক্ষতায় এবং সামাজিক নেতৃত্বে যে শিশু অসাধারণ প্রতিভা দেখায় তাকে প্রতিভাবান হিসাবে আমরা কনসিডার করতে পারি। বোঝা যাচ্ছে? তাকে আমরা প্রতিভাবান হিসাবে কনসিডার করতে পারি। ওকে, এবার দেখো এখানে মার্ল্যান্ড কি বলছে, 1972-তে তার একটা ডেফিনেশন আসে ট্যালেন্টেড, কারা ট্যালেন্টেড সেই হিসাবে। তো এখানে বলা হয়, দ্য গিফটেড আর দোজ হু possess outstanding abilities or potential in the area of general intellectual capacity, specific academic aptitude, creative or productive thinking, leadership ability, visual or performing arts and psychomotor activity। ঠিক আছে, তাহলে একে আমরা কি বলছি, মার্ল্যান্ডের, এটা তোমার কাদের আমরা ট্যালেন্টেড বলবো বা তোমার প্রতিভাবান বলবো তার ডেফিনেশন। অর্থাৎ সাধারণ বৌদ্ধিক ক্ষমতা, শিক্ষার বিশেষ দিক থেকে প্রবণতা, সৃজনশীল বা উৎপাদনশীল চিন্তন ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা, দর্শনগত বা নান্দনিক ক্রিয়াশীলতা বা মনসঞ্চালনমূলক ক্রিয়া কুশলতার দিক থেকে যারা অসাধারণ ক্ষমতার অধিকারী, তাদেরকেই আমরা প্রতিভাবান বলি। এবার প্রতিভাবান মানেই তার যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র আউটস্ট্যান্ডিং পারফরমেন্স থাকবে, আর কোনো ক্ষেত্রে থাকবে না, এটা কিন্তু ভুল। মানে যে শুধু ক্রিকেট খেলতে, ধরো ধোনি আজকে ক্রিকেট খেলছে খুব ভালো, তার মানে সে শুধু ক্রিকেটেই ভালো তা কিন্তু নয়। এমন হতে পারে সে আরো অন্য কোনো খেলাতেও পারদর্শী হতে পারে। নর্মালি ক্ষেত্রে দেখা যায় যারা প্রতিভাবান হয়, ঠিক আছে, তারা কিন্তু সমস্ত বিষয়েই কিছু না কিছু তাদের কৃতিত্ব রেখে যায়, তারা কিছু না কিছু পারে অন্যান্য ছাত্রদের তুলনায়। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখানে দেখো বলছে প্রতিভাবান শিশুর অর্থ, প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা দেওয়া যেতে পারে। এক, প্রতিভাবান শিশু সাধারণভাবেই অসাধারণ শিশু বলে গণ্য হয়, যারা সাধারণের মতো নয়, অর্থাৎ আর 10টা ছেলে বা মেয়ের মতো নয়। দলের অন্যান্য শিশুদের তুলনায় কোনো ক্ষমতার বহিঃপ্রকাশের ক্ষেত্রে এই ধরনের শিশুদের অবস্থান অনেক উন্নত হয়, অর্থাৎ মানে বাকি যে টিম রয়েছে তার থেকে কিন্তু এরা আলাদা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিভাবান শিশু তার প্রতিভার ক্ষেত্র বা ক্ষেত্রগুলিকে উন্নত পারদর্শিতা দেখায়, অর্থাৎ যে যে ফিল্ডে সে রয়েছে বা যে ফিল্ড সে ভালোবাসে সেখানে কিন্তু তার আউটস্ট্যান্ডিং তোমার পারফরমেন্স সে দেখায়। এদের প্রতিভা কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এর প্রকাশ দেখা যায়। কেউ দেখা যাচ্ছে, নর্মালি দেখা যায় যে শিশুটা পড়াশোনায় খুব ভালো, সে গানও খুব ভালো করতে পারে বা সে ছবিও খুব ভালো আঁকতে পারে বা খেলাধুলাতেও খুব ভালো, ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে এই বিশেষ বৈশিষ্ট্যটা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সঙ্গীত, নৃত্য, নাটক, চিত্রাঙ্কন, ভাস্কর্য, লিখন, অন্য সৃজনশীল কার্যাবলীতে কিন্তু তার ভূমিকা থাকে। এছাড়াও যান্ত্রিক কার্যাবলীতে তার ভূমিকা থাকে। সামাজিক নেতৃত্বদানে ও মানব সম্পর্কজনিত বিষয়েও তার কিন্তু পারদর্শিতা দেখা যায়। সৃজনশীল বিজ্ঞানের ওপর পরীক্ষা এবং আবিষ্কারে তার ভূমিকা দেখা যায়। শারীরিক কার্যাবলী যেমন খেলাধুলা, জিমন্যাস্টিক প্রভৃতিতেও সেখানেও কিন্তু পারদর্শিতা দেখা যায়। প্রতিভাবানরা শুধুমাত্র উচ্চ বুদ্ধঙ্ক সম্পন্ন মানে কি আইকিউ এর কথা বলছে, যে শুধুমাত্র উচ্চ আইকিউ লেভেল থাকে তা না, ঠিক আছে, হবে তা বলা যায় না। তো সেক্ষেত্রে কি বললো এখানে, আচ্ছা, প্রতিভাবান শিশু মাত্রই যে উচ্চ আইকিউ লেভেল হবে তা কিন্তু না, তার সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শী থাকতে পারে। এই সেন্টেন্সটা মানে হচ্ছে সেটাই। উপযুক্ত নির্দেশনা এবং আত্মপ্রকাশের সুযোগ পেলে প্রতিভাবানরা শিশু, সমাজ, জাতি ও বৃহত্তর মানব গোষ্ঠীর কল্যাণে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্রতিভাবানদের শনাক্তকরণ, কিভাবে প্রতিভাবান শিশুকে আমরা শনাক্ত করব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে তাদের কি বৈশিষ্ট্য আছে, কারা কারা প্রতিভাবান হয় বা প্রতিভাবান বা যারা ট্যালেন্টেড হয় তাদের কি কি বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে, তারা কেন বাকিদের থেকে আলাদা। এবার বলছে প্রতিভাবান ব্যক্তিদের বা শিক্ষার্থীদের শনাক্তকরণ। বলছে টারম্যানের মতে প্রতিভাবানদের তোমার আইকিউ লেভেল 140 বা তার বেশি হবে, এটা টারম্যানের মতে। তবে এরকম কোনো ইয়ে নেই যে 140 হলেই সে ট্যালেন্টেড আর তার নিচে হলে বা তার বেশি হলে সে ট্যালেন্টেড নয় বা এরকম কিছু, ওরকম নয়, এটা টারম্যানের কথা অনুযায়ী তিনি বলছেন। কি তিনি বলছেন, যদি আইকিউ লেভেল তোমার 140 বা তার বেশি হয় তাহলে তাদের তোমার ট্যালেন্টেড বলা চলে। এদের বৃদ্ধির বিকাশ কি হয়, দ্রুত হয় এবং প্রায় 30 বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। তার মানে এখানে যারা ট্যালেন্টেড হবে বা প্রতিভাবান হবে তাদের বিকাশ কিন্তু পরিপূর্ণ হয়, এটা একটু মাথায় রাখবে এই পয়েন্টটা। তাদের বিকাশ, পরিপূর্ণ বিকাশ এবং তোমার বৃদ্ধি, এই দুটো কিন্তু দেখা যায়। ঠিক আছে, কারণ বৃদ্ধি যেটা, এটা একটা জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রক্রিয়া। যদি ঠিকঠাক তার মধ্যে বৃদ্ধি না হয়, তার দেখা যাচ্ছে মস্তিষ্কের কোনো একটা অংশ ঠিকঠাক ডেভেলপ করেনি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু প্রতিভাবান হতে পারবে না। নর্মালি ক্ষেত্রে যারাই প্রতিভাবান হয় বা ট্যালেন্টেড হয় তাদের কিন্তু বৃদ্ধি ও বিকাশ সম্পূর্ণ হয়। ঠিক আছে, প্রতিভাবানরা সাধারণদের থেকে দীর্ঘ উচ্চতা সম্পন্ন ও ওজনেও কিন্তু নর্মালি সেন্সে দেখা গেছে বেশি হয়। মানে তোমরা যারা দেখেছো স্কুলে কলেজে যারা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, তারা একটু মোটা সোটা, একটু লম্বা চড়া, 5 ফুট 6 ফুট হয়। বলবে স্যার তাহলে আপনার হাইট কত? দেখো, এখানে যাদের হাইট 5 ফুটের নিচে তার মানে যে তাদের বুদ্ধি নেই এটা বলা ভুল। ঠিক আছে, বরং আমাদের বলা হয় কি, যাদের হাইট কম তাদের বুদ্ধি বেশি। কিন্তু নর্মালি সার্ভে, এটা নর্মাল সার্ভে, জাস্ট এমনি ধরে রাখো যে কি, যে প্রতিভাবানরা সাধারণত থেকে একটু দীর্ঘ উচ্চতা সম্পন্ন, মানে ঠিকঠাক, এর মাধ্যমে কি বলতে চাইছে যে এর মাধ্যমে ঠিকঠাক তাদের বৃদ্ধিটা হয়, ঠিকঠাক বৃদ্ধি এবং ঠিকঠাক বিকাশ তাদের মধ্যে ঘটে। ঠিক আছে, এটাই আর কি বলতে চাইছে। তাদের হাঁটা, কথা বলা ইত্যাদির ক্ষেত্রেও এরা এগিয়ে থাকে। তাহলে এগুলো কেন পড়ছি আমি, এইগুলো আমার পড়ানোর বিষয় এই জন্যই, যাতে যখন তুমি শিক্ষক হবে তখন তুমি আইডেন্টিফাই করতে পারো তোমার 100 জন ছাত্রের মধ্যে কে ট্যালেন্টেড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নর্মালি আইকিউ লেভেল কি হবে, 140-এর ওপরে থাকবে এবং 30 বছর পর্যন্ত এদের কি হয়, বৃদ্ধির বিকাশ হয়, বৃদ্ধি ঘটে এবং বিকাশ ঘটে। এদের বৃদ্ধি ও বিকাশ পুরোপুরিভাবে কমপ্লিট হয় এবং এদের উচ্চতা সাধারণত দীর্ঘ উচ্চতা সম্পন্ন ও ওজনে বেশি হয়। ঠিক আছে, হাঁটা, কথা বলা ইত্যাদি ক্ষেত্রেও এরা এগিয়ে থাকে। হ্যারিয়েটের মতে এরা উদার ও মহৎ হয়, এটা হ্যারিয়েটের কথা। ঠিক আছে, হ্যারিয়েট কি বলছে, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যারা ট্যালেন্টেড বা মেধাবী হয় তারা কিন্তু অনেকটাই উদার ও মহৎ হয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এইটা কি কথা বলে দিলেন? ঠিক আছে, আমি এমন অনেক লোক দেখেছি বা অনেক সায়েন্টিস্ট আছে যারা মহৎ না, তারা দেখা যাচ্ছে নাসায় শুধুমাত্র টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য চলে গেছে। ঠিক আছে, তাহলে তারা মহৎ হলো কিভাবে স্যার?
আপনি এপিজে আব্দুল কালামকে মহৎ বলতে পারেন, ঠিক আছে, তাহলে তাদের কিভাবে বলছেন? বা এমন অনেক সায়েন্টিস্ট আছে যারা দেশের সমস্ত ইনফরমেশনও দিয়ে দিয়েছে, ঠিক আছে, অন্যান্য শত্রুপক্ষের কাছে, তাহলে তারা কিভাবে মহৎ হয়? তাই কি না? তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, উদার ও মহৎ হয় মানে কি? উদার ও মহৎ কখন হবে একজন ব্যক্তি, বলতে পারবে কেউ? একজন ব্যক্তি কখন সে উদার হবে, মহৎ হবে, কখন তার মধ্যে ইমোশন বেশি কাজ করবে, কখন তার মধ্যে মোটিভেশন বেশি কাজ করবে, কখন? বলো দেখি। এটা জাস্ট সার্ভে, এটা আমার কথা না, এটা আমার কথা না, ঠিক আছে, এইগুলো তোমার, তোমাদের বইতে দেওয়া আছে, এবং তোমার যারা মনোবিদরা রয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু এই এই কথাগুলো বলছে। নর্মালি এটা হয়। এবার তার মানে এই না যে যারা একটু হাইট কম হয় তারা ট্যালেন্টেড না, ঠিক আছে। যার মনে কোনো অহংকার থাকবে না, এটা অ্যান্সার দাও আমাকে দেখি, এটা অ্যান্সার দাও, যে ট্যালেন্টেড যারা বা মেধাবী যারা, তাদের মধ্যেই দেখবে ইমোশন বেশি কাজ করে, ঠিক আছে, তাদের মধ্যে দেখবে ইমোশন বেশি কাজ করে, তারা দেখবে অনেক বেশি মহৎ হয়, উদার প্রকৃতির হয়ে থাকে, তাদের মোটিভেশন বেশি কাজ করে। ওই যে বললাম, তাদের বৃদ্ধি আর বিকাশ, এই চ্যাপ্টারটা পড়িয়েছি তোমাদের, তাদের বৃদ্ধি আর বিকাশ সম্পূর্ণ কমপ্লিট হয়, ঠিক আছে। বৃদ্ধি আর বিকাশ, যদিও বিকাশের বিকাশ কমপ্লিট হয় বলে কোনো কথা নেই, একদম মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটতে পারে, কিন্তু এরা প্রত্যেকটা জিনিস খুব ক্লোজলি অবজার্ভ করতে পারে, তাদের বৃদ্ধি ঠিকঠাক হয়, এবং তারা লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারে, তাই না? তার এই সমস্ত গুণের সমন্বয়ে সে কিন্তু এই বাই ন্যাচারালি এইগুলো কিন্তু পেয়ে থাকে, বোঝা যাচ্ছে, এই এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অটোমেটিক ভাবে চলে আসে। ধরো, সাপোজ তুমি, এখন আন্দোলন চলছে, ঠিক আছে, আমাদের এসএলএসটি নিয়ে। এবার ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এরা লজিক বোঝে না, ঠিক আছে। তুমি ধরো, আগের দিন আমি বলছিলাম, তুমি ধরো এখন সবাইকে একজোট করলে, চলো আন্দোলন করব 10 তারিখ, একদম ডাইরেক্ট নবান্ন আক্রমণ, ঠিক আছে, একদম বাংলাদেশ গল্প করব আমরা। তো সেক্ষেত্রে তুমি কি করলে, বললে। এবার যখনই তুমি আন্দোলনে যাবে, তখন আন্দোলনে গিয়ে তুমি দেখবে, যখনই তুমি ক্যামেরার সামনে আসবে, স্বাভাবিক ব্যাপার, তুমি যদি, তোমার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার থাকলে তোমাকে ক্যামেরায় বলতে হবে, নিউজ পেপার গুলোতে বলতে হবে, বা নিউজ যে রিপোর্টাররা আসবে তাদের সামনে বলতে হবে। তখন তোমাকে কি বলবে জানো, যাদের লজিক নেই, যাদের মাথার মধ্যে, ঠিক আছে, তারা কি বলবে, বলবে এ এসছে নিজের নাম করার জন্য। যদি না আসে, না আসো, তুমি না যাও, তাহলে তখন কি বলবে, বলবে দেখেছো এরা শুধু ব্যবসা করে, এরা আমাদের সাহায্য করে না, ঠিক আছে। আবার তুমি যদি ক্যামেরা, ধরো তুমি গেছো ক্যামেরার সামনে যাওনি, তখন কি বলবে, তখন বলবে যে এ যাইনি, এ মিথ্যা কথা বলছে, প্রমাণ কোথায়? তাহলে তুমি তাকে কিভাবে বোঝাবে, তুমি তাকে কিভাবে বোঝাবে? তার মধ্যে সেই লজিক্যালি চিন্তা ভাবনা করার জিনিসটা ডেভেলপই হয়নি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর মধ্যে, যারা উল্টো পাল্টা কথাবার্তা বলবে, ঠিক আছে, সেই জিনিসটা আসেইনি তার মধ্যে কোনোদিনও। সেটা তার দোষ নয়, সে সেভাবে কোনোদিন চিন্তা ভাবনা করেইনি। আরে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা যদি আসে আন্দোলনে, তো অবভিয়াসলি সেই ব্যক্তিটা কোনো না কোনো ক্যামেরায় আসবে, কথা বলবে, আন্দোলন করবে, তোমার প্রোটেস্ট করবে, তাই না? এটা তো নর্মাল ব্যাপার, বোঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা এই লজিক বিষয়টাকে বোঝে না, ঠিক আছে, তাদের মধ্যে সেই বিকাশটা ঠিকঠাক ঘটে না। কিন্তু যারা মেধাবী হয়, তাদের মধ্যে বিকাশ বৃদ্ধি বা এই লজিক্যালি চিন্তা ভাবনা করার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন থাকে, যার জন্যই কিন্তু তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অটোমেটিক ভাবে আসে। সে যখন একটা গরিব মানুষকে দেখবে রাস্তার পাশে, স্বাভাবিকভাবে তার মনে হতেই পারে যে না, এর অবস্থা সত্যিই খারাপ, কারণ সে লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারছে, তাই না? আচ্ছা, দেখো, সাধারণত শিক্ষার্থীদের মতো প্রতিভাবানদের মধ্যেও কতগুলি মৌলিক চাহিদা দেখা যায়। অন্যান্যদের মতো এরাও স্নেহ, প্রেম, ভালোবাসা, সহানুভূতি, আত্মপ্রতিষ্ঠা ইত্যাদি আকাঙ্ক্ষা করে। কতগুলি চাহিদা, যেমন
অনুসন্ধিৎসা অনুসন্ধিৎসা কৌতূহল প্রতিভাবানদের মধ্যে প্রবল আকারে দেখা যায়। প্রশ্নের পর প্রশ্ন করে তারা, পিতামাতা প্রশ্নের পর প্রশ্ন করে তারা, ঠিক আছে, পিতামাতা, শিক্ষক, অন্যান্য গুরুজনদের জর্জরিত করে তোলে, মানে অন্যান্য গুরুজনদের সম্মান দিয়ে বা তাদের সম্মান দিয়ে চলে, ঠিক আছে। অনেক অভিভাবকই ওই সব প্রশ্নের জবাব না দিয়ে বেশি জ্যাঠামো করা হচ্ছে বলে তিরস্কার করেন। আচ্ছা আচ্ছা, সরি, এখানে বাংলা বলে একটু অসুবিধা হচ্ছে, মানে এখানে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে তোমার যারা প্রতিভাবান হয় তারা, তাদের মধ্যে বিভিন্ন রকম কিউরিয়াসিটি আসতেই থাকে একটার পর একটা, ঠিক আছে। তুমি আজকে তুমি কোনো একটা ছাত্রকে পড়ালে, তোমার শ্রেণীকক্ষে তুমি পড়ালে কোনো একটা বিষয় নিয়ে, সাপোজ ধরো তুমি পড়াচ্ছ যে সূর্যের আলো আসছে পৃথিবীতে, তার ফলে আমরা কিন্তু এই দিন রাত্রি হচ্ছে। এবার বলতেই পারে তখন শিশুটা যে স্যার তাহলে ঋতু কেন হচ্ছে, ঋতু পরিবর্তন কেন হচ্ছে, এই যে ঠান্ডা হচ্ছে, শীতল জলবায়ু আসছে বা তোমার গরম আবহাওয়া আসছে, এটা কেন আসছে, অটোমেটিক ভাবে সে কিন্তু প্রশ্ন খুঁজতে থাকে, তাই না? তা সেক্ষেত্রে অনেকে কি হয় আমাদের সেটা সেটা সেটাও মানে প্রতিভাবান ব্যক্তিরা শুধুমাত্র যে শিক্ষকদেরই প্রশ্ন করবে তা না, তার পিতামাতাকেও করতে পারে বা গুরুজনদেরও করতে পারে, সেটাই এখানে বলা আছে, ঠিক আছে। কিন্তু আমরা তাদের অনেক সময় দমিয়ে রাখি যে না বেশি বেশি প্রশ্ন করা হচ্ছে, তাদের তিরস্কার করে, কিন্তু এটা ঠিক নয়, সেটাই এখানে বলছে, ঠিক আছে। তাহলে প্রতিভাবান আমরা কিভাবে বুঝবো? এক, তুমি দেখতেই পাবে পরপর পরপর পয়েন্ট, 140 বা তার বেশি আইকিউ লেভেল থাকবে, ঠিক আছে। তার মধ্যে সমস্ত সেন্স, সেন্স মানে তার প্রত্যেকটা ইন্দ্রিয় সজাগ থাকবে, তার মধ্যে তার বৃদ্ধি পরিপূর্ণ হবে, অর্থাৎ দীর্ঘ উচ্চতা সম্পন্ন নর্মালি হয়ে থাকে, এবং তার সাথে সাথে তোমার তাদের কথাবার্তা, তাদের কথাবার্তার ধরন সেটাও অন্যান্য থেকে আলাদা হবে, এবং তার সাথে সাথে তাদের যে তাদের মধ্যে যে অন্যান্যদের প্রতি যে বিষয়টা সম্মান বা বলো তোমার ভালোবাসা সহানুভূতি এইগুলো বেশি থাকবে। আর সব থেকে বেশি যেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে সেটা হচ্ছে কিউরিসিটি বা কৌতূহল কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। একটা পর একটা প্রশ্ন তোমাকে করতেই পারে, তো ধরতেই হবে, মানে ধরে নিতেই হবে যে তারা কিন্তু অবশ্যই মেধাবী, ঠিক আছে। এটা মানে পাকামোর বিষয় না, যে প্রশ্ন করছে তার মানে সে জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় সাধারণের চোখে প্রতিভাবানদের আচরণ অদ্ভুত ও অস্বাভাবিক বলে মনে হয়, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রতিভাবানদের কাছে ওই আচরণগুলি নিতান্তই স্বাভাবিক, এই কথাটা মারাত্মক কথা। আজকে তুমি ভাবো, এক সময় আমরা কি দেখতাম, মহাভারত দেখতাম, বা আমরা সেই পৌরাণিক গল্পগুলো দেখতাম যেখানে একটা মনীষী থাকতো, সে একটা জলের মধ্যে কি দিত, একটু মন্ত্র পড়ে দিত, সেই তোমার যেটা কি হয় ওই আরবের যেই ইয়েটা আছে কি, ওই জিন বেরিয়ে আসে, জিন এসে সমস্ত কিছু পূর্ণ করে দেয়। দেখা যাচ্ছে সেই আমরা দেখেছিলাম শক্তিমানে, ঠিক আছে, শক্তিমানের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, শক্তিমানে কালবিশের কাছে একটা বল থাকতো, কালবিশ এরকম হাতটা ঘুরিয়ে দিত এবং সেখানে দেখা যেত যে কে কি করছে, গঙ্গাধর কি করছে, গীতা কি করছে, এগুলো দেখা যেত সেই সময় দাঁড়িয়ে, জাস্ট এটা ভাবো। এবার এই জিনিসটাই বর্তমান দিনে কি, ভিডিও কলিং। তুমি যে একটা জিনিস ভাবতে পারছো, আজকে আমরা এখানে বসে আছি, এখান থেকে 5,000 বা 10,000 কিলোমিটার দূরে কোন একজন ব্যক্তি কি করছে তাকে আমরা লাইভ দেখতে পাচ্ছি। এটা হয়তো এখন আমরা ভাবতে পারছি, কিন্তু একটা সময় প্রথম কোনো না কোনো ব্যক্তি ভেবেছিল, তখন মানুষ তাকে কি বলে ভেবেছিল, মানুষ ভেবেছিল এগুলো পাগল, তাই না? আজকে এখান থেকে কল করলে আমি আমেরিকার কোনো বসে থাকা কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারছি, নর্মালি সেন্সে আমি যদি কথা বলি এখান থেকে হয়তো 100 মিটার আমার আওয়াজটা যাবে, তারপর আর যাবে না। তাহলে তুমি ভেবে দেখো, মনে করো যে এখন টেলিফোন নেই, আবিষ্কার হয়নি এখনো, তুমি যদি এই মুহূর্তে বসে ভাবো যে না, আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করবো যেখানে 5,000 কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যাবে, তাহলে লোকে তোমাকে কি বলবে, তোমাকে পাগল বলবে, ঠিক আছে, তুমি পাগল। কিন্তু তুমি জানো তোমার এই পেছনে কি লজিক আছে, তোমার কাছে বিষয়টা স্বাভাবিক, কিন্তু বাকি সমাজের কাছে সেটা কিন্তু অস্বাভাবিক, তাই না? তাহলে সেক্ষেত্রে সেটাই এখানে বলছে যে যারা প্রতিভাবান হয় তারা যে জিনিসটা দেখতে পারে, যতটা দূরদৃষ্টিবাদী হয়, সেটা কিন্তু বাকি সমাজ বা সাধারণ স্টুডেন্টরা হতে পারে না। তার জন্যই বাকিরা কিন্তু হয়তো তাকে তোমার আহ, মানে সেই প্রতিভাবান ব্যক্তির সেই বিষয়কে অস্বাভাবিক বলে মনে করে, কিন্তু সেটা তার কাছে স্বাভাবিক। বোঝা গেছে? আচ্ছা, শিক্ষক ও অভিভাবকগণ
ওই সমস্ত আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন। মানে তুমি শিক্ষক হিসাবে এবং বাড়ির যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু ওই সমস্ত বিষয়গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, কারণ ওইগুলি থেকেই নানা রকম তথ্য সংগ্রহ করা যায়। অর্থাৎ সেইগুলো থেকেই আজকে বর্তমান দিনে সেই আবিষ্কার বলো আর যাই বলো সেইগুলো থেকেই হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কতগুলি মানসিক গুণ যেমন মনোযোগের বিস্তার, মনোনিবেশের ক্ষমতা, চিন্তা ভাবনা করার ক্ষমতা, যুক্তি শক্তি, আত্মবিশ্বাস, এইগুলো কিন্তু তাদের মধ্যে বেশি থাকবে। দেখো, যুক্তি শক্তি মানে লজিক্যালি চিন্তা ভাবনা করা। ঠিক আছে, আত্মবিশ্বাস মানে কনফিডেন্স, সে জানবে যে না আমি এটা করতে পারবো। আর যে গ্রাহাম বেল, সরি তোমার অ্যাডিসন, আলফা অ্যাডিসন, তিনি বাল্ব তৈরি করেছে, এতবার তিনি ফেল করেছে। ঠিক আছে, কিন্তু কনফিডেন্সটা দেখো, তিনি কি বলছে, তিনি বলছে 1000 বারের বার গিয়ে সে বাল্ব, তার বাল্ব জ্বলেছে। তখন তিনি রিপোর্টারকে বলছে যে আমি এর আগে 999 বার জানতে পেরেছি যে কিভাবে বাল্ব জ্বলবে না, মানে বাল্ব জ্বলা সম্ভব না, এইটা আমি এই 999 বার জেনেছি। ঠিক আছে, তার মানে ভাবো, নর্মালি তোমরা হলে কি ভাবতাম? আমরা ভাবতাম বাল্ব জ্বলছে না, মানে আমার এক্সপেরিমেন্ট ঠিক হলো না, বা আমি এটা হয়তো তৈরি করতে পারবো না। কিন্তু তিনি কি ভাবছে? তিনি ভাবছে যে আমি এতগুলো পদ্ধতি জেনে গেছি যে এইভাবে বাল্ব জ্বালানো সম্ভবই না, মানে সেটাও একটা তিনি তার একটা আবিষ্কার ভাবছে। বোঝা গেল? তো সেটাই, তাদের মধ্যে একটা আলাদাই যুক্তি শক্তি থাকে, আলাদা লেভেলেরই একটা আত্মবিশ্বাস কিন্তু তাদের মধ্যে থাকে। ঠিক আছে, চিন্তা ভাবনা করার ক্ষমতা, চিন্তা ভাবনা মানে আজকে তোমরা আফতার মুভি দেখেছো, হলিউড আশা করি সবাই দেখেছো আফতার মুভি। ঠিক আছে, তুমি জাস্ট ইমাজিন করো যখন তুমি আফতার মুভি দেখবে, একটা আলাদাই পৃথিবীতে তুমি যেন চলে এসছো। সেখানে একটা আলাদা গ্রহ, আলাদা রকমের মানুষ, তারা কাজ করছে, কত সুন্দর পাখির উপর বসে উড়ে যাচ্ছে। কিন্তু তুমি দেখছো বলে এগুলো হয়তো তোমার কাছে ইজি বা নর্মাল মনে হচ্ছে, কিন্তু কোনো না কোনো ডাইরেক্টর, ঠিক আছে, কোনো না কোনো যে লিখেছে স্টোরিটা, যে লিখেছে সে তো লিখেছেই, যে ডাইরেক্টর আছে, যে মুভিটা প্রত্যেকটা স্টেপে বলে দিয়েছে যে এরকম এরকম হবে, তার চিন্তা শক্তিটা শুধু তুমি ভাবো যে পাখিটা এইরকম হবে, এর ওপর বসে এইভাবে যাবে। ঠিক আছে, এইভাবে বিমানগুলো ডিজাইন হবে, এইভাবে আসবে, এই গল্প হবে। আজকে দেখা যাচ্ছে সেই সেকেন্ড যেটা অবতার বেরোলো, সেখানে জলের মধ্যে থেকে কুমির উড়ে উড়ে যাচ্ছে, কুমির উড়ে যাচ্ছে। ভাবো সেই যে জিনিসটা, ওটা কোন লেভেলের চিন্তা ভাবনা থাকলে সেই রকম ভাবে ভাবতে পারা যায়। ঠিক আছে, তাহলে সে তাদের চিন্তা শক্তিরও কিন্তু মানে মারাত্মক দিক থাকে, যেটা কিন্তু নর্মাল সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে বা শিক্ষার্থীর ক্ষেত্রে সেই লেভেল পর্যন্ত যাওয়া অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তাদের মনোনিবেশ বা মনোযোগ দেওয়ারও কিন্তু ক্ষমতা অসীম। তাহলে এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে শ্রেণীকক্ষে কোন ছাত্র বা ছাত্রীটা সে প্রতিভাবান। আচ্ছা, প্রতিভাবানদের সংখ্যার সঙ্গে পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিসংখ্যান গ্রাহ্য কোনো সম্পর্ক পাওয়া না গেলেও মধ্যবিত্ত পরিবারেই প্রতিভাবানদের আধিক্য দেখা যায়। এইটা আবার কি কথা? এইটা আবার কি কথা? ঠিক আছে, এইটা একটা মারাত্মক কথা বলা হলো। কি হচ্ছে, এরা লাইভে আসছে, লাইভ থেকে আবার চলে যাচ্ছে, কি বাদর নাচ হচ্ছে? ডুগডুগি বাজাচ্ছি আমি, আর আসছো আর যাচ্ছ। শোনো কথাগুলো, কারণ এবার এইবার যদি না হয় তাহলে আবার 10 বছর পর হবে। 10 বছর কি, 12 বছর পর হবে। কারো যদি যাবজ্জীবন জেলও হয়, সে জেল থেকে ফিরে এসে পরীক্ষা দিতে পারবে 12 বছর পর। বোঝা গেল? যাই হোক, ইয়ার কি মারলাম, যাবজ্জীবন জেল হলে তুমি ক্রিমিনাল হয়ে যাবে, আর ক্রিমিনালরা পরীক্ষা দিতে পারবে না, সরকারি চাকরি। এই কথাটার মানে কি দেখো, বলছে প্রতিভাবানদের সংখ্যার সঙ্গে পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিসংখ্যা গ্রাহ্য কোন সম্পর্ক পাওয়া না গেলেও, মানে কারো অর্থনৈতিক অবস্থা খারাপ তার মানে যে সেখানে ট্যালেন্টেড স্টুডেন্ট থাকবে বা শিক্ষার্থী থাকবে, বা সেখানে থাকবে না, এরকম কোনো বিষয় কিন্তু নেই। ঠিক আছে, একটা গরিব ঘরে, একটা খুবই সাধারণ ঘর থেকেও কোনো ট্যালেন্টেড ব্যক্তি আসতে পারে। আমরা এপিজে আব্দুল কালামের নাম জানি, এরকম হাজার হাজার আমাদের দেশে নাম আছে, খুবই সাধারণ ঘর থেকে তারা এসছে। আবার খুব উচ্চ
ঘর থেকেও, মানে উচ্চ অর্থনৈতিক ভাবে খুবই মানে ধরো ধনী পরিবার থেকেও কিন্তু অনেক ব্যক্তিরাই এসছে, বলছে এবার রবীন্দ্রনাথ। ঠিক আছে, হ্যাঁ রবীন্দ্রনাথও হতে পারে, আবার সুকান্তও হতে পারে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই যে কোথা থেকে আসবে বা তার আর্থিক অবস্থা কিরকম হবে। কিন্তু দেখা গেছে যে মধ্যবিত্ত পরিবারেই প্রতিভাবানদের আধিক্য বেশি থাকে। ঠিক আছে, কারণ ছোটবেলা থেকেই তারা ম্যানেজ করতে শিখে যায়, কিভাবে কম রিসোর্সের মাধ্যমে ম্যাক্সিমাম আমরা সম্পদের ব্যবহার করতে পারি, ইকোনমিক্সটা তারা বুঝে যায়। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমার এই সাধারণত মধ্যবিত্ত ঘরেই কিন্তু এই ধরনের প্রতিভাবানদের সংখ্যা বেশি থাকে, এটা নর্মাল সার্ভেতে বলছে, আর কিছুই না। ওকে, মানে মধ্যবিত্ত একটা খুব খতরনাক জিনিস। মানে ভাবো, আমাদের কাছে আমরা না খেয়েও মারা যাচ্ছি না, আবার বিশাল কিছু খেতেও পাচ্ছি না। ঠিক আছে, এমন না যে আমাদের জীবন চলছে না, আবার ঠিকঠাক অ্যাকচুয়ালি চলছেও না। ঠিক আছে, মধ্যবিত্ত জিনিসটা খুব খারাপ জিনিস। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোনো সমস্যা সমাধান, আচ্ছা তাহলে ধনী পরিবারে দেখা যায় না কেন? দেখো, ধনী পরিবারে নর্মালি যেটা প্রয়োজন হয় সেই জিনিসটা তারা পেয়ে যায় সাথে সাথে। ঠিক আছে, তাই তারা সেটা, তার বুদ্ধিটা খাটানোর প্রয়োজন মনে করে না, তার সেই বিকাশটা, তার মধ্যে সেই বুদ্ধিটার যে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার সেটার প্রয়োজনই তারা মনে করে না। ধরো কোন একটা শিশু আছে, ঠিক আছে, শিশু আছে, তাকে তুমি যদি না খেতে দাও, সে ঠিক শিশু বলতে ধরো একটা মানুষ আছে, তাকে যদি না খেতে দাও তুমি, এবং তাকে যদি বাড়ি থেকে ধরো বের করে দাও তুমি, তো সেক্ষেত্রে দেখা যায় সে ঠিক খুঁজে খুঁজে যেভাবে হোক সে খেয়ে কিন্তু বেঁচেই থাকবে, সে যেভাবে হোক, সে খারাপ খাক বা ভালো খাক। আজকে যদি তোমাকে বাড়ি থেকে তোমার বাবা বের করে দেয়, যে যা 20 দিন বেরো, ঠিক আছে, দেখি তুই কেমন থাকতে পারিস, তুমি কিন্তু মারা যাবে না, তুমি ঠিক এদিক ওদিক করে খেয়ে বেঁচে থাকবে। তখন তুমি কি করবে? যখন তুমি এই যে 20 দিন থাকবে, তুমি তোমার জীবনের হাইয়েস্ট শক্তি লাগিয়ে দেবে খাবার খোঁজার জন্য বা বেঁচে থাকার জন্য, কারণ তোমার পিছনে এখন কেউ সাপোর্ট নেই। কিন্তু যতক্ষণ সাপোর্ট আছে, তখন তোমার কিন্তু সেই জিনিসটা, সেই বুদ্ধিটা তুমি কিন্তু অ্যাপ্লাই করবে না। আজকে যদি তোমাকে আমি জলের মধ্যে ঠেসে ধরি, ঠিক আছে, তোমার জীবনের সেরা তুমি লাগিয়ে দেবে, তুমি দেখবে না যে আমার টিচার নাকি, তুমি আমাকে লাথি দিয়ে হোক আর যেভাবে হোক তুমি আমাকে দূরে সরাবে, তুমি কিন্তু জল থেকে উঠবেই। ঠিক আছে, তুমি তোমার গায়ের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেবে, তাই না? তার মানে ধনী পরিবারের ক্ষেত্রে কিন্তু ওরা যখনই যেটা চায় তখনই সেটা পেয়ে যায়, তাদের বুদ্ধির যে ম্যাক্সিমাম লেভেলটা লাগানোর প্রয়োজন সেটা কিন্তু তারা লাগায় না, মানে শিশুদের ক্ষেত্রে বলছি আমি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? গরিবদের ক্ষেত্রে কি হয় বা সাধারণ ঘরে কি হয়, একদমই দরিদ্র পরিবারে কি হয়, ওরা সেই উপকরণগুলো পায় না। কিন্তু মধ্যবিত্ত ঘরে কি হয়, যেহেতু সীমিত সম্পদ থাকে, তাই ওর মধ্যেই ম্যানেজ করতে শিখে যায়, তার জন্যই বেশি দেখা যায় এটা, তোমার মনোবিদরা বলছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো বলছে কি, বলছে যে কাজে ঝুঁকি আছে সেই কাজে এরা পছন্দ করে, মানে অ্যাডভেঞ্চার পছন্দ করে। ঠিক আছে, যে কাজটায় বেশি ঝুঁকি, যে কাজটা কেউ করতে চাইছে না, সেই কাজটায় তারা বেশি আনন্দ পায়। কেন কেন? কারণ সে সবার থেকে আলাদা নিজেকে দেখাতে চায় যে আমি সবার থেকে আলাদা। আমি ধরো একটা ক্লাসে, তোমার একটা শ্রেণীকক্ষে একটা ছেলে, সে দেখা যাচ্ছে ফার্স্ট বয়, ঠিক আছে, সে ফার্স্ট বয়, সে কিন্তু তার জীবনের এই যতদিন সে স্কুলে থাকবে, সে কিন্তু তার বেস্ট দিয়ে থাকবে সেই ফার্স্ট পজিশনটা ধরে রাখার জন্য। বুঝা যাচ্ছে? ফার্স্ট পজিশনটা ধরে রাখার জন্য, কারণ সে জানে যে এটা আমার একটা গর্ব যে আমি ফার্স্ট বয়, আমাকে স্যার ম্যামরা সবার আগে চেনে, প্রশংসা করে আমাকে। তো সেই জায়গায় সে তার সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেবে সেই পজিশনটাকে ধরে রাখার জন্য। মানে সে অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে, ইগোসেন্ট্রিক হয়ে থাকে, আত্মকেন্দ্রিক হয়ে থাকে, যার জন্য সে সবার থেকে একটু আলাদা কাজ করার, মানে অন্যরকম কাজ করতে চায়। দেখবে যারা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হয়, তারা কি করবে, তারা দেখবে সবার আগে পড়া রেডি করে ফেলবে, স্যার বলবে না, ঠিক আছে, তার আগেই পড়া রেডি, স্যার বলবে না এই হোমওয়ার্কটা করতে, ও এটা করে নিয়ে চলে আসবে। মানে সবসময় একটু আলাদা, বাকিদের থেকে আলাদা নিজেকে দেখাতে চায়। আচ্ছা, এখানে দেখো মূর্ত চিন্তার থেকে বিমূর্ত চিন্তার প্রতি এদের আগ্রহ
বেশি দেখা যায়। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার দিক থেকেও এরা এগিয়ে থাকে। এদের ভাষা ব্যবহারের ক্ষমতা সাধারণের থেকে অনেক উন্নত। এরা পাঠ্য বিষয়ের গভীরে যেতে চায়। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো থেকে আমরা কি বুঝতে পারবো যে কোন ছাত্র বা ছাত্রীটা তোমার শ্রেণীকক্ষে যারা বসে আছে কারা ট্যালেন্টেড, কারা মেধাবী, বোঝা যাচ্ছে এই পয়েন্টগুলো দেখে। ধরো তোমাকে কোনো একটা ছাত্র জিজ্ঞাসা করছে, স্যার তুমি মহাবিদ্রোহ পড়াচ্ছ, ঠিক আছে, তুমি পড়ালে যে মহাবিদ্রোহে তোমার মঙ্গল পাণ্ডের কথা, তুমি জাস্ট বলে দিলে যে মঙ্গল পাণ্ডে তোমার এইটাকে সেনা ছাউনিতে প্রথম শুরু করেছিল। তখন কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে স্যার এই মঙ্গল পাণ্ডে তিনি কোথাকার বাসিন্দা ছিল, তার মানে সে পাকামি করছে তা না, এটা তার মধ্যে একটা কিউরিয়াসিটি জাগছে। ঠিক আছে, সে আরো গভীরে যেতে চাইছে সাবজেক্টটা, সে আরো বিষয়গুলোকে ডিটেলস জানতে চাইছে। তুমি বললে যে দ্বিতীয় বাহাদুর শাহকে তোমার ইয়াঙ্গুনে নিয়ে মারা হলো, ঠিক আছে, ইংরেজরা মারলো, গুলি করে হত্যা করলো। তখন সে জিজ্ঞাসা করতেই পারে স্যার দ্বিতীয় বাহাদুর শাহ কেন এত উইক ছিল সেই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, বা তুমি বললে যে মহাবিদ্রোহটাকে ইংরেজরা ইজিলি দমন করে ফেলেছিল। তখন জিজ্ঞাসা করতেই পারে যে স্যার কেন এত সহজে দমন করে ফেললো, কারণ সারা দেশের মধ্যেই তো এটা ছড়িয়ে পড়েছিল প্রায়, তাহলে দমনটা কেন করলো। তো এই ধরনের কিউরিওসিটি বা এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটা কোনো পাকামোর বিষয় না, এটা তোমাদেরও হেল্প করা উচিত তাদের। ঠিক আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার দিক থেকেও এরা এগিয়ে থাকে এবং এদের ভাষা ব্যবহারের ক্ষমতাও সাধারণ থেকে অনেক উন্নত থাকে। এরা পাঠ্য বিষয়ে গভীরে যেতে চায়। তার মানে এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমার শ্রেণীকক্ষে কোন ছাত্র বা ছাত্রীটা মেধাবী। ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রথম কন্ডিশন আমরা কি দেখলাম, মেধাবী ছাত্র ছাত্রী কাকে বলবো বা শিক্ষার্থী কাদের বলবো। তারপর আমরা কি দেখলাম, মেধাবী ছাত্র ছাত্রীদের বৈশিষ্ট্য কি হয়। তারপর আমরা কি দেখলাম, যারা মেধাবী হয় তাদের আমরা কিভাবে শনাক্ত করব, কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে শনাক্ত করব। বোঝা গেল, ওকে। এবার দেখো, বলছে প্রতিভাবানদের জন্য সাধারণত যেসব বিশেষ শিক্ষা ব্যবস্থা সুপারিশ করা হয় তার একটি বিবরণ এখানে দেওয়া হলো। এক হচ্ছে কি ডাবল প্রমোশন, যেটা আগে হতো, খুব ইউজ হতো। এখানে দেখো কি বলছে, বলছে পরীক্ষায় খুব ভালো ফল দেখালে শিক্ষার্থীদের ডাবল প্রমোশন দেওয়ার ব্যবস্থা আগে প্রচলিত ছিল। এর উদ্দেশ্য ছিল ছাত্রদের মেধা অনুযায়ী শ্রেণী নির্বাচন করা। দেখা যাচ্ছে একটা ছেলে বা মেয়ে, সে ক্লাস 5-এ পড়ছে ঠিকই, কিন্তু সে ক্লাস 9-এর অঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে, বা ধরো ক্লাস 7-এর অঙ্ক করে দিচ্ছে। তো আগে সিস্টেম ছিল তার সেই ছাত্রের যেমন ক্ষমতা সেই হিসাবে সে শ্রেণীকক্ষ চুজ করতে পারতো, মানে শ্রেণী চুজ করতে পারতো। তো এখানে সেটাই বলছে যে যদি সেরকম কোনো ছাত্রছাত্রী থাকে যার মধ্যে সেই রকম মেধাবী যদি সে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাবল প্রমোশন দেওয়া যেতে পারে। তো পরীক্ষায় খুব ভালো ফল দেখালে শিক্ষার্থীদের ডাবল প্রমোশন দেওয়ার ব্যবস্থা আগে প্রচলিত ছিল। এর উদ্দেশ্য ছিল ছাত্রদের মেধা অনুযায়ী শ্রেণী নির্বাচন করা। এই পদ্ধতির ত্রুটি হলো, এর একটা সমস্যাও আছে, কি দৈহিক ও মানসিক ও প্রাকবিক ও সামাজিক পরিণমনের ওপর তেমন গুরুত্ব দেওয়া হতো না। ফলে শিক্ষার্থী নতুন শ্রেণীর সহপাঠীদের সঙ্গে সঙ্গতি স্থাপনে অসুবিধায় পড়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তার মানে কি ডাবল প্রমোশন এই জিনিসটা আগে ছিল, এখনো সেটা করা যেতে পারে, কিন্তু এর একটা ত্রুটি আছে। ত্রুটি আছে মানে ধরো তুমি ধরো কোন একটা ছেলে সে ক্লাস 5-এ পড়ছে, তার মানে নর্মালি তার বয়স সাপোজ ধরো 10 বছর বা 11 বছর, 11 বছর বয়স। এবার সে 11 বছর বয়স ঠিকই, কিন্তু সে অঙ্ক করে দিচ্ছে ক্লাস 9-এর, বা সে ক্লাস 9-এর সমতুল্য। এবার ধরো তুমি তাকে ক্লাস 9-এ ভর্তি করে দিলে, তাহলে সে তো 11 বছর, ক্লাস 9-এ তো থাকবে 15-16 বছর বয়স, সেখানে কিন্তু ওর থেকে বড় বড় ছেলেরা থাকবে। ঠিক আছে, তখন সে একটু অসুবিধায় পড়লেও পড়তে পারে, সেটাই এখানে বলছে। এটাই হচ্ছে ডাবল প্রমোশনের ত্রুটি। ওকে, আচ্ছা। বিভাগীকরণ, গ্রুপিং করা, এটাও একটা পদ্ধতি। তা সেক্ষেত্রে কি বলছে দেখো, এই পদ্ধতিতে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিভাগ করা হয়। অভিজ্ঞ ও বিশেষভাবে শিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের দ্বারা তাদের শিক্ষাদান করা হয়। এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো প্রায় একই মেধা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে বিভাগ গঠিত হওয়ায় শিক্ষকদের পাঠদান সহজ হয় এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। এইখানে একটুখানি ত্রুটি আছে। ঠিক আছে, এটা দেখবে তোমার দেবাশিস পালের বইটা এটাই আছে, কিন্তু এখানে সামান্য একটু ত্রুটি আছে। ত্রুটিটা বলতে কি, এখানে বলা হচ্ছে যে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া, এটা ঠিক না। ঠিক আছে, পুরোপুরি আলাদা ঠিক না। বিষয়টা হবে, আজকেও আমি সকালবেলাতেই বলেছি, তাদের জন্য আলাদা বা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা। ধরো আমি এখানে
তোমরা দেখা যাচ্ছে গড়ে 500 জন ক্লাস করো, ঠিক আছে। এবার আমি পরীক্ষা নেওয়ার পর দেখতে পেলাম যে না, 30টা ছেলে আছে যারা 100তে 100 পাচ্ছে। তাহলে আমি এমন না যে তোমাদের সবার সাথে তাদের পড়াবো না, এমন হতে পারে যে আমি এই 30টা ছেলেকে আলাদা করে একটা ক্লাসের ব্যবস্থা করাতে পারি, ঠিক আছে, যাতে তারা এই 30টা ছেলেই চাকরি পায়। বোঝা গেল? তাদের, কারণ আমার এখানে পড়াতে সুবিধা হবে, আমি এখানে একদম স্পিডে বেরোতে পারবো, প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে না, বা একদম সিম্পল থেকে বা একদম বেসিক থেকে আলোচনা করতে হবে না। এখানে আমি আরো বেশি অ্যাডভান্স এবং আরো বেশি ডেপথে যেতে পারবো, তাই না? তাহলে এটা শিক্ষকদের কাছেও সুবিধা হবে, প্লাস এই 30টা স্টুডেন্টের কাছেও সুবিধা হবে, এবং এরা কিন্তু সফল হবে। বোঝা গেল? কিন্তু তার মানে এদের পুরোপুরি আলাদা করে দেবো, এটা ঠিক নয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু দেবাশিস পালের বইতে আছে, এই এই ক্লাসটা দেবাশিস পালের বই থেকেই করা। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রেখে দিও, ঠিক আছে। পুরোপুরি পৃথকীকরণ নয়, তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। তাহলে এক হচ্ছে গ্রুপিং, আর ডাবল প্রমোশন 1 নাম্বার, দ্বিতীয় হচ্ছে কি গ্রুপিং বা বিভাগীকরণ, ঠিক আছে। ওকে, নেক্সট, বিশেষ পাঠ্যক্রম, ঠিক আছে, মানে স্পেশাল কারিকুলাম। বলছে অনেকে প্রতিভাবানদের জন্য উন্নত ধরনের পাঠ্যক্রমের সুপারিশ করেছেন, প্রতিভাবানদের জন্য উন্নত ধরনের পাঠ্যক্রমের সুপারিশ করেছেন। সাধারণদের জন্য রচিত পাঠ্যসূচি ছাড়াও প্রতিভাবানদের বিভিন্ন বিষয়ের উপর উচ্চতর পর্যায়ের অধ্যয়ন এবং গবেষণামূলক তথ্যাদি সংগ্রহে উৎসাহিত করতে হবে। এই প্রসঙ্গে আমেরিকার ট্রিপল ট্র্যাক প্ল্যান পদ্ধতির উল্লেখ করা যেতে পারে। এই পদ্ধতিতে বিশেষত্ব হলো সব শিক্ষার্থীর জন্য একই পাঠ্যসূচি প্রবর্তিত করা হলেও সময়সীমা নির্ধারিত হয় শিক্ষার্থীদের মেধা অনুযায়ী। মেধাবী শিক্ষার্থীদের জন্য সব থেকে কম সময় দেওয়া হয়, এবং গড় মেধা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য তার থেকে একটু বেশি সময় দেওয়া হয়, এবং অল্প মেধা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সর্বাপেক্ষা বেশি সময় দেওয়া হয়। সাপোজ ধরো আমি একটা কোনো পরীক্ষা নিলাম এবং পরীক্ষায় বললাম যে আমি গ্রুপিং করে দিলাম, ঠিক আছে, যে আমি দেখলাম যে এখানে 30 জন স্টুডেন্ট আছে, এরা মধ্য মেধা সম্পন্ন, এখানে 10 জন আছে এরা প্রচন্ড হাইলি ট্যালেন্টেড স্টুডেন্ট, এবং দেখা যাচ্ছে 50 জন আছে যারা একটু নিম্ন মেধা সম্পন্ন। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, যারা 10 জন আছে, যে 10 জন, তারা এক্সামটা 30 মিনিটে বা এই পুরো পাঠ্যসূচিটা 30 মিনিটে কমপ্লিট করবে। যারা 30 জন আছে এরা জন্য টাইম হচ্ছে কি 50 মিনিটে এরা কমপ্লিট করবে। আর এরা কমপ্লিট করবে কত মিনিটে? দেখা যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটে। তাহলে কি হবে? তাহলে এই যে 30 মিনিটে এরা করছে, তার মানে এরা কিন্তু তখন আরো বেশি স্পিডে, আরো বেশি তাদের যে আহ, প্রভাবটা, তারা যে প্রতিভাবান, সেই জিনিসটা কিন্তু তারা দেখাতে পারবে, তাই না? তো এইভাবেও আমি করতে পারি, যেটা আমেরিকার ট্রিপল ট্র্যাক প্ল্যান হিসাবে পরিচিত। তো এই পয়েন্টটাও তোমরা মাথায় রাখবে। তাহলে কি পেলাম আমরা? বিশেষভাবে যারা প্রতিভাবান তাদের কিভাবে পড়াবো? এক হচ্ছে ডাবল প্রমোশন, এটা একটা পদ্ধতি হতে পারে। গ্রুপিং বা বিভাগীকরণ, এটা একটা পদ্ধতি হতে পারে। বিশেষ পাঠ্যক্রম বা স্পেশাল কারিকুলাম, এটাও একটা পদ্ধতি হতে পারে, ঠিক আছে। এছাড়াও বিশেষ বিদ্যালয় বা স্পেশাল স্কুল, অনেকে প্রতিভাবানদের জন্য বিশেষ বিদ্যালয়ের কথা সুপারিশও করেছেন। ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থা আছে, আমাদের দেশে সেভাবে এটা প্রচলিত নেই। এইসব বিদ্যালয়ে শিক্ষক, পাঠ্যক্রম ও অন্যান্য কর্মসূচি সাধারণত বিদ্যালয় থেকে বহুলাংশে পৃথক। এই ব্যবস্থার প্রধান ত্রুটি হলো প্রতিভাবানরা এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার সুযোগ পায় না। তার মানে দেখো, এই কথা থেকে আমি কি বুঝতে পারছি, এখান থেকে তার মানে সবাই মিলেমিশে থাকতে হবে। এই যে একটু আগে যে পয়েন্ট আর কি ধরলাম, যেটা ভুল দেবাশিস পালের বইতে, ঠিক আছে, মানে যে পুরোপুরি আলাদা করতে হবে, যেটা কোথায় গেল, বিভাগীকরণ করতে হবে, এই জিনিসটা কিন্তু হবে না। সবাই একসাথেই হবে, কিন্তু এক্সট্রা ক্লাসে ব্যবস্থা করা যেতে পারে, ঠিক আছে। এখানে যদি আমি পুরোপুরি ভাবে আলাদা করে পড়াই, আলাদা করে বিদ্যালয় তৈরি করে দিই, বা পুরোপুরি ভাবে আলাদা করে পড়াচ্ছি তাদের, তাহলে কিন্তু তারা কম মেধা সম্পন্ন ব্যক্তিদের সাথে মিশতে পারবে না, তাদের ভুল ত্রুটিগুলোর সাথে পরিচিত হতে পারবে না। যারা মেধাবী হয় তারা কিন্তু সবসময় যে সফল জিনিস দেখেই শেখে তা না, তারা কিন্তু ভুল থেকেও অনেক কিছু শেখে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা, সুযোগটা কিন্তু পায় না, এটা একটু মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো সেক্ষেত্রে এটা আমাদের দেশে সেভাবে প্রচলিত নেই, কিন্তু আমরা যদি ইংল্যান্ড বা তোমার রাশিয়া এই সমস্ত জায়গায় দেখি, তাহলে সেখানে কিন্তু এই ধরনের সুবিধা থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে ক্লাস 6-এ পড়ছে, সে ড্রোন বানাচ্ছে, মানে তাকে সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সে ভালো টেকনিক্যাল বিষয় জানে, তাকে ড্রোন বানানোর সরঞ্জাম দিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল স্কুল বলতে সেইগুলোকেই বোঝায়। ওকে, আচ্ছা, গ্রীষ্মকালীন বিদ্যালয় বলতে এই পদ্ধতিতে গ্রীষ্ম
গ্রীষ্মকালে ওই ওই জাতীয় দীর্ঘমেয়াদী ছুটির সময়, মানে এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে তোমার গ্রীষ্মাবকাশে, মানে এখানে একটু ভুল আছে স্পেলিং, ঠিক আছে, এই পদ্ধতিতে গ্রীষ্মকালে যখন দীর্ঘ সময় ধরে ছুটি থাকে স্কুল, ঠিক আছে, প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। বিশেষ বিশেষজ্ঞ ও শিক্ষাদানের অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রতিভাবানদের বিশেষভাবে নির্বাচিত পাঠ্যক্রম পড়ানো হয়। এই ধরনের নির্বাচিত পাঠ্যক্রমে বিজ্ঞান, সাহিত্য, সমাজবিদ্যার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা শিক্ষকদেরও নিজেদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান লাভ করে। তার মানে গ্রীষ্মকালে যখন ছুটি থাকবে, একটা লং টাইম ছুটি থাকে, তখন তাকে আলাদাভাবে শেখানো যেতে পারে। বোঝা গেল? বলছে হ্যাঁ হ্যাঁ, আমাদের আর কাজ নেই, ওই গ্রীষ্মকালে মাত্র পাই একটু ছুটি, তখন যাব ঘুরতে দীঘা, নাকি পুরী, দার্জিলিং, আর পড়াবো ওদের নাকি, শুধু চাকরিটা পাই তারপর তারপর দেখাবো, এই হচ্ছে ব্যাপার। সকালেই কেউ একজন বলছিল, জুলেখা না কেউ একজন বলছিলে, হ্যাঁ একদমই, আমরা পড়াশোনাটাকে অন্তরে গাঁথিতে পারিলাম না, এই হচ্ছে ব্যাপার, শুধু পরীক্ষায় পাশ করার জন্যই। ওকে, এই জন্যই আমরা পিছিয়ে আছি। ক্লিয়ার? সৃজনশীলতা, আচ্ছা ক্রিয়েটিভিটি কি জিনিস তার আগে যাওয়ার আগে তাহলে আমি এখানে কি কি পেলাম, পুরো বিষয়টার মধ্যে আমি পরপর পরপর বিষয়গুলোকে তোমাদের বললাম, যে প্রতিভাবান ব্যক্তি বা প্রতিভাবান শিক্ষার্থী, প্রতিভাবান শিক্ষার্থী বা প্রতিভাবান বলতে কি বোঝায়, ঠিক আছে। এরপর কি দেখলাম, এই যারা প্রতিভাবান হয় তাদের কি বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, কি বৈশিষ্ট্য, তারপর কি এদের কিভাবে তুমি শনাক্ত করবে, শনাক্তকরণ কিভাবে বুঝবে তোমার শ্রেণীকক্ষে কারা কারা প্রতিভাবান। তারপর আমরা কি দেখলাম, যে এদের তুমি কিভাবে পড়াবে, অর্থাৎ এদের আরো উন্নত কিভাবে করবে, ঠিক আছে, তাদের শিখন পদ্ধতি কিরকম হওয়া উচিত, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে জানলাম। এবার যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। ওকে, দেখো সৃজনশীলতার সংজ্ঞা, ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি, বলছে সৃজনশীলতা, সৃজনশীলতার ব্যাখ্যা নিয়ে সাধারণ ব্যক্তি ও মনস্তত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণের চোখে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ ও নতুন কিছু প্রকাশ ঘটাকেই সৃজনশীলতা বলে, আর যিনি প্রকাশ ঘটান তাকেই তাকে বলে সৃজনশীল ব্যক্তি। তার মানে এটা চিন্তনের বা চিন্তা করার একটা দিক, ঠিক আছে, একটা ব্যক্তি সে বাকিদের মতো কিন্তু চিন্তা ভাবনা করছে না, সে একটু অন্যরকম ভাবে বিষয়টাকে চিন্তা ভাবনা করছে। ক্লিয়ার? মানে সৃজনশীলতা বলতে কি বোঝায়, এটার নর্মালি বিজ্ঞান, শিল্প বা সাহিত্যে বা খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ বা নতুন কিছুর যখন প্রকাশ ঘটে তাকেই বলা হয় কি সৃজনশীলতা, আর যে ঘটায় তাকেই বলা হয় সৃজনশীল ব্যক্তি, ঠিক আছে। তবে সৃজনশীলতা সম্পর্কে তোমার স্ট্যাগনারের যে 1973-তে ডেফিনেশন আসে, সেখানে কি বলা হয়, সৃজন শক্তি বলতে কোনো কিছু পরিপূর্ণ বা আংশিকভাবে নতুন করে সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ মানে সৃজনশীল বলতে কি, আমি ধরো এখানে কোনো একটা জিনিস তৈরি করলাম, ঠিক আছে, বা আমি এই পড়ানোর মধ্যে আমি নতুন কিছু একটা জিনিস তোমাদের দেখালাম, যেটা এর আগে কেউ কিন্তু দেখায়নি, ঠিক আছে, বা এর আগে এইভাবে কিন্তু কেউ চিন্তা ভাবনা করেনি। তবে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সেটা আংশিকভাবে হতে পারে বা পরিপূর্ণভাবে হতে পারে, আংশিকভাবে বা পরিপূর্ণভাবে কিছু তৈরি করার যে শক্তি সেটাকেই বলা হয় সৃজন শক্তি, ঠিক আছে, বা সৃজনী শক্তি। আর যে করে তাকে বলা হয় তোমার সৃজনশীল ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, কোগানের মতে কি, দেখো কি বলছে, এর মতে বিভিন্ন বস্তুর মধ্যে সংযোগ স্থাপন করে নতুন কিছু সৃষ্টি করাই হলো সৃজন ক্ষমতা, ঠিক আছে। প্যাপলিয়া অ্যান্ড ওয়ার্ল্ডের মতে সৃজনশীলতা হলো সেই ক্ষমতা যার দ্বারা ব্যক্তি নতুনভাবে সৃষ্টি করে ও সমস্যাকে নতুনভাবে দেখে ও অভিনব উপায়ে তার সমাধান করে, ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি করা বা কোনো সমস্যার সমাধান করা নতুনভাবে নতুন পদ্ধতিতে, তাকেই বলা হয় সৃজনশীলতা, ঠিক আছে। ওকে, সৃজনশীলতার বৈশিষ্ট্য যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে আমি কি দেখবো, দেখো সৃজনশীলতার বৈশিষ্ট্য বলতে
এখানে আমরা দু ধরনের চিন্তার পদ্ধতি পাবো, ঠিক আছে? কারণ চিন্তার মাধ্যমেই, চিন্তা মানে কি, যখন কোনো একটা সমস্যাটাকে আমরা সমাধান করছি, সমস্যা বা কোনো একটা প্রক্রিয়া রয়েছে যেটাকে আমরা যে শক্তির মাধ্যমে আমরা সলভ করছি, সমাধান করছি, সেটাই তো চিন্তা। এর আগে আমরা পড়েছি ভাষা ও চিন্তন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সেই সৃজনশীলতা এর প্রধান বৈশিষ্ট্য একটা যেটা, সেটা হচ্ছে চিন্তা। চিন্তা ছাড়া কেউ কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে? আজকে গ্রাহাম বেল সে কিন্তু চিন্তা করেছিল বা ভেবেছিল যে না, তাকে এরকম একটা যন্ত্র আবিষ্কার করতে হবে যেটা এখান থেকে কয়েক হাজার মাইল দূর থেকেও শোনা যাবে, ঠিক আছে? তো সেই চিন্তাটা, সেই যে শক্তিটা, এটা কিন্তু সৃজনশীলতার একটা বৈশিষ্ট্য। আর এটা দু ধরনের হয়ে থাকে। প্রথম ধরনের চিন্তনকে কি বলা হয়? অভিসারী চিন্তন বলা হয়, যেখানে উত্তর কি থাকে? একটাই থাকে, তাই না? অভিসারী বা কনভার্জেন্ট যে চিন্তন থাকে, তার উত্তর সবসময় এককেন্দ্রিক হয়ে থাকে, একটি থাকে। আর দ্বিতীয় ধরনের চিন্তনকে কি বলা হয়ে থাকে? যেখানে উত্তর একাধিক হয়ে থাকে, ঠিক আছে? অপসারণের মানে অপসারী চিন্তনের ধারণাটি কে দিয়েছিল? তোমার তোমার গিলফোর্ড দিয়েছিল, আমাদের প্রথম এই ধারণাটা দিয়েছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, তাহলে চিন্তন এটা কিন্তু সৃজনশীলতার একটা প্রধান বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। এছাড়া কি মূল্যায়ন দেখো, বলছে অপসারী চিন্তনের অবশ্যই একটি লক্ষ্য আছে, লক্ষ্য হলো কোনো কিছুকে চিন্তন করা। বর্তমানে যা আছে তাতেই যদি ব্যক্তি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে উন্নতি করার পরিস্থিতি সৃষ্টি হয় না। তাই সৃজনশীলতার সূচনা হয় কোনো কিছুর সুবিধা অসুবিধা বিচার করার ক্ষমতার মধ্যে দিয়ে। একেই গিলফোর্ডের মূল্যায়ন বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, এই যে সৃজনশীলতা সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু অপসারী চিন্তা ভাবনার বা চিন্তনের একটা বিশেষ দিক রয়েছে। কারণ অপসারী চিন্তা ভাবনার উত্তর একাধিক হয়, ঠিক আছে? যে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে একাধিক উপায়ে কিভাবে সলভ করা যেতে পারে, আর সেখান থেকে কিন্তু নতুন কিছু সৃষ্টি হচ্ছে এবং সৃজনশীলতা বিষয়টা আসছে, ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্তই। এবং সৃজনশীলতার কি কি উপাদান রয়েছে, ক্রিয়েটিভিটি, সেটাও একটু দেখে নাও। সৃজনশীলতার উপাদান যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে চারটি ক্ষমতা এর মধ্যে আমরা পাই। এক হচ্ছে কি সাবলীলতা, মানে ফ্লুয়েন্সি। সাবলীলতা বলতে ফ্লুয়েন্সিকে বোঝায়, সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ার দ্রুততা, অর্থাৎ কোনো ব্যক্তি কত দ্রুত সে চিন্তা ভাবনা করতে পারছে, ঠিক আছে? তুমি ইন্টারভিউ রুমে গেলে তোমাকে একটা কোশ্চিন জিজ্ঞাসা করা হলো এবং তুমি হঠাৎ করে সেটা বলতে পারছো না, কারণ তোমার কি বলা হয়, সেটাকে বলা হয় তোমার ইনস্ট্যান্ট, মানে যে বুদ্ধির বিকাশ, মানে এটাকে কি বলা হয় ভালো ভাষায়, মানে ইনস্ট্যান্ট তুমি সেই জিনিসটাকে চিন্তা করতে পারছো না, ঠিক আছে? কিন্তু যারা সৃজনশীল ব্যক্তি হবে তারা কিন্তু দ্রুত সেই কথাটা চিন্তা ভাবনা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, কোন রিপোর্টারকে তুমি যদি দাঁড় করিয়ে দাও ক্যামেরার সামনে, সে কি করবে? সে কিন্তু কন্টিনিউয়াসলি সে 1-2 ঘন্টা রিপোর্টিং করে যাবে, কোন রকম স্ক্রিপ্ট ছাড়াই। তার মানে সে নিউজ দিতে দিতে তার মধ্যে একটা সৃজনশীল শক্তি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সে চিন্তাটা খুব দ্রুত করতে পারছে। তো এখানেও দেখো কি বলছে, তোমার সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ার দ্রুততাকে, দ্রুত চিন্তা করার ক্ষমতা বা সাবলীলতা সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? ভাষাভিত্তিক চিন্তনের ক্ষেত্রে 4 ধরনের সাবলীলতা দেখা যায়। এক হচ্ছে শব্দগত সাবলীলতা, মানে ওয়ার্ড ফ্লুয়েন্সি। শব্দগত সাবলীলতা হলো দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করা। সৃজনশীল ছাত্ররা নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করতে সক্ষম হয়। অনুষঙ্গমূলক সাবলীলতা, মানে তোমার এটি হলো কত বেশি এবং কত দ্রুত একটি শব্দের সমার্থক শব্দ তৈরি করা যায় সেটাকে বলা হয়। এবং প্রকাশমূলক সাবলীলতা বলতে, প্রকাশমূলক সাবলীলতা হলো শিক্ষার্থী কত দ্রুত প্রদত্ত বাক্য বা বাক্যাংশের পরিবর্তন ঘটিয়ে প্রয়োজনীয় নতুন বাক্য বা বাক্যাংশ গঠন করতে পারে। আর আদর্শগত বা আইডিয়াল ফ্লুয়েন্সি বলতে পরিস্থিতি অনুযায়ী আদর্শ বা নীতি গঠন করার ক্ষমতাকে বলা হয় আদর্শগত সাবলীলতা বা তোমার ফ্লুয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো পেলাম কি আমরা, প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফ্লুয়েন্সির মধ্যে পেলাম, ঠিক আছে? সাবলীলতার মধ্যে পেলাম। তাহলে সাবলীলতা এটা সৃজনশীলতার একটা উপাদান। যদি অপশনে আসে বলো নিম্নলিখিত কোনটি তোমার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির একটা উপাদান, তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে কি সাবলীলতা বা ফ্লুয়েন্সি, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বলতে কি? নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি, পূর্বে গৃহীত ধারণা প্রভৃতি সহজেই পরিত্যাগ করার ক্ষমতা। তুমি তখনই নতুন কিছু সৃষ্টি করতে পারবে যখন তুমি একটু সবার থেকে অন্যভাবে ভাববে। যখন গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করছিল, তার পূর্বে সবাই তাকে বলেছিল যে না, এইভাবে সম্ভব না,
সবাই জানে যে না, আমরা যদি কথা বলি খুব জোর হলে 100 মিটার দূর থেকে শোনা যেতে পারে, কিন্তু সে সবার চিন্তার বাইরে গিয়েও চিন্তা করেছে বলেই সে আজকে টেলিফোন আবিষ্কার করতে পেরেছে, নতুন কিছু আবিষ্কার করতে পেরেছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু যে আমাদের গতানুগতিক চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে, আমাদের যে ধারণাটা পূর্বে রয়েছে, সেই ধারণার মধ্যেই কিন্তু এরা থাকে না। যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল সৃজনশীল লোক হয়, তারা কিন্তু অন্যভাবে চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আজকে যদি তুমি ভাবো, আমরা আজকে হয়তো ভাবছি যে বুলেট ট্রেন 400 কিলোমিটার বেগে যেতে পারে, এত বড় একটা জিনিস এর বেশি দ্রুত যেতে পারে বা সম্ভবই না, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি আবার হাইপার লুপস বলে একটা কিছু তৈরি হচ্ছে, যেখানে একটা পাইপের মধ্যে দিয়ে একটা চেম্বার দ্রুত বেগে যাচ্ছে, ঠিক আছে, সেটা 600 থেকে 800 কিলোমিটার বেগে যাচ্ছে, ভাবো প্লেনের থেকে বেশি স্পিডে যাচ্ছে। তাহলে সায়েন্সের কোনো, সায়েন্স বা সৃষ্টি এর কোনো শেষ নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা সৃজনশীল ব্যক্তি হয়, তারা কিন্তু সেই গতানুগতিক চিন্তা ভাবনায় পড়ে থাকে না, তারা নতুন কিছু চিন্তা ভাবনা করে। তার মানে তাদের যে চিন্তা ভাবনার ধারাটা সেটা অনেক বেশি ফ্লেক্সিবল, ঠিক আছে। সৃজনশীলতা শিক্ষার্থী চিহ্নিত কর, মানে সৃজনশীল শিক্ষার্থী, তোমার শ্রেণীকক্ষে বসে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে কারা ক্রিয়েটিভ স্টুডেন্ট, তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? তাহলে সেক্ষেত্রে অবশ্যই এক হচ্ছে কি সাবলীল বাচনভঙ্গি, চিন্তার গভীরতা, আপাত সাদৃশ্যহীন বস্তু বা চিন্তাধারার মধ্যে দ্রুত সাদৃশ্য খুঁজে বের করার ক্ষমতা যাদের আছে, তাদেরকে ধরে নিতে হবে তারা হচ্ছে কি ক্রিয়েটিভ স্টুডেন্ট, ঠিক আছে। এরা খোলামেলা পরিবেশ স্বাচ্ছন্দ্য অনুভব করে, মানে খোলামেলা পরিবেশের এরা বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবে, কঠোর অনুশাসনে এরা বিরক্ত বোধ করে, ঠিক আছে। আচ্ছা, এদের আচরণে অপসারী ভাব প্রাধান্য পায় এবং অভিসারী আচরণ এরা আদবেই পছন্দ করে না। এই যে একটু আগে বললাম, অপসারী ভাব মানে হচ্ছে কি, যেখানে একাধিক সলিউশন থাকবে, মানে একটা অঙ্ক অভিসারী ক্ষেত্রে কি হবে, একভাবেই উত্তর বেরোবে, কিন্তু অপসারী ক্ষেত্রে এরা ভাববে কি একাধিক ভাবে বেরোতে পারে ওদের উত্তরটা, তাই না? তা সেক্ষেত্রে এইটাকে আমরা তোমার অপসারী চিন্তা ভাবনা বলছি। তো সেক্ষেত্রে এরা কিন্তু এই অপসারী ভাবটাকেই পছন্দ করে বেশি। এদের প্রখর স্মৃতিশক্তি ও অনুষঙ্গ রচনা করার বিশেষ ক্ষমতা থাকায় নতুন বস্তু ও চিন্তাধারার সঙ্গে পরিচিত বস্তু ও চিন্তাধারার সাদৃশ্য এরা খুঁজে পায়। কোনো বিষয়ের প্রতি প্রয়োজনে অতিরিক্ত গুরুত্ব আরোপ না করা এদের স্বভাব, ঠিক আছে। অনেকেই তাদের চিন্তা পরিস্থিতি ও পর্যবেক্ষণ বিশ্লেষণকে অবাস্তব বলে মনে করে এবং এরা উপহাসের পাত্র হয়ে দাঁড়ায়। এদের আচার আচরণ, কাজের ধরন ধারণ, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা থাকে বাকিদের তুলনায়। এরা কল্পনা প্রবণ, কল্পনা শক্তি কিন্তু এদের মারাত্মক হয়ে থাকে। সৃজনশীলতার মেরুদণ্ড হলো কল্পনা প্রবণতা। অনেক সৃজনশীল কাজ প্রথমে কল্পনায় ধরা দেয়, পরে কার্যে কিন্তু পরিণত হয়। ওই যে ধরো কত ছবি আঁকছে, সে কিন্তু মাথার মধ্যে চিত্র নিয়ে নিচ্ছে যে এই রকম হবে, ঠিক আছে, তো তারপরে কিন্তু সে ছবিটা আঁকছে। বা কোনো কেউ কোনো মূর্তি তৈরি করছে, সে জানছে আগে কিন্তু তার মাথার মধ্যে সেই ছবিটা আছে, সে এইভাবে তৈরি করবে, তো সেইভাবেই কিন্তু সে পাথর কেটে সেটা তৈরি করছে। আচ্ছা, তাদের চিন্তায় এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বদাই মৌলিকত্ব পরিলক্ষিত হয় এবং তারা কৌতূহলী হয়ে থাকে, উদার মনোভাব সম্পন্ন এবং নতুন চিন্তাকে সাদরে গ্রহণ করে। এই কারণেই তাদের আগ্রহের পরিধি অত্যন্ত বিস্তৃত, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কি বলছে, গবেষকদের সৃজনশীলতা সম্পর্কিত কয়েকটি নেতিবাচক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, যেমন প্রথা ও সাধারণ নিয়মকানুনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে না। এটা হচ্ছে নেতিবাচক। নেতিবাচক মানে যারা সৃজনশীল হয় তাদের খারাপ দিক এইটা মনে করা হয়, কিছু মনোবিদ এটা মনে করে। একটু ইয়েগুলো দেখতে হবে তোমাদের, নোটগুলো দেখতে হবে, তাহলে খুঁজে পাবে, নাহলে খুঁজে পাবে না। আজকেই আপডেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথা এবং সাধারণ নিয়ম কানুনের প্রতি বিশেষ গুরুত্ব দেয় না এরা, ঠিক আছে, এবং নিজের নিয়ম কানুনেই সে বেশি নিজের নিয়ম কানুনেই চলাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এরা, ঠিক আছে। অন্য মনস্ক ও ভুলো মন প্রকৃতির হয়ে থাকে, অন্য মনস্ক ও ভুলো মন প্রকৃতির হয়ে থাকে, আত্মকেন্দ্রিক হয় কিন্তু এরা, ঠিক আছে। মেজাজি এবং আবেগ প্রবণ, প্রচন্ড আবেগ প্রবণ হয়ে থাকে এবং শারীরিক ও মানসিক দিক থেকে অধিক সক্রিয় হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো নেতিবাচক বৈশিষ্ট্য সৃজনশীলতার, ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এরপর আর কোনো ডাউট থাকবে না যে মেধাবী ছাত্র ছাত্রী কারা, কিভাবে আইডেন্টিফাই করবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করবে, আর এক্ষেত্রে সৃজনশীলতা কি, এদের বৈশিষ্ট্য কি,
কোন কোন ছাত্রদের মধ্যে সৃজনশীলতা ক্ষমতা রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। না না, আজকে যেটা দেওয়া হয়েছে কমপ্লিট নোট দিয়ে দেওয়া হয়েছে, আর কোনো নোট অ্যাড করা হবে না। ঠিক আছে, তোমাদের এবার তোমরা প্রিন্ট করতে পারো। আমি আগের দিনও বলেছিলাম, আমি খেয়াল করিনি, আমি দিয়েছিলাম এটা, হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে। তো আজকে এই দুটো জিনিস দিয়ে দেওয়া হয়েছে। পরশু দিন আমি যতগুলো থিওরি আছে, 1.5-2 ঘন্টা হয়তো লাগবে বা তারও বেশি লাগতে পারে, যতগুলো থিওরি আছে, ঠিক আছে, যতগুলো আমাদের সিডিপি তে থিওরি আছে বিভিন্ন টপিক বেসিস, সেইগুলো আমি তোমাদের একদম ধরে ধরে সেইগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সিডিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার তোমাদের কিছু ডাউট থাকতে পারে, কোনো বিষয় থাকতে পারে, তোমরা পরশুদিন সেটা বলতে পারো। আর না হলে আমরা 26 তারিখ সকাল 11টার সময় আমরা কিন্তু ইউটিউবে ওপেন একটা ম্যাথন ক্লাস করব 10 ঘন্টার উপরে। ঠিক আছে, পুরো সিডিপি নামাবো। তো সেখানে তোমরা রিভিশন করতে পারো, বা এটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের জন্য নিয়ে আসবো এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ নিয়ে আসবো একদম চ্যাপ্টার ধরে ধরে, এবং তোমাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অবশ্যই তোমরা তখন তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করতে পারবে। এটা ডাবল রাউন্ড তোমাদের ব্যাচ ছিল, যেখানে ফার্স্ট রাউন্ডের সিডিপি আর একদিন হলেই কমপ্লিট। দেন আমরা ডাবল রাউন্ড বলতে সেকেন্ড রাউন্ড শুরু করব, যেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। আর সিডিপিতে এমসিকিউ প্র্যাকটিস না করলে তুমি কিন্তু বেশি নাম্বার তুলতে পারবে না, এটা আমি আজকের ক্লাসেও বলেছি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটাও তোমাদের ক্লিয়ার করা হবে। পরীক্ষা কিভাবে হবে সেটাও আমি একটু বলে দিই। পরীক্ষা তোমাদের হবে, আগে থেকেই বলে দেওয়া হবে যে এই দুটো চ্যাপ্টারের উপর বা 3টে চ্যাপ্টারের উপর তোমাদের পরীক্ষা থাকবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই 3টে চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টারের উপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, এবং কোনো ডাউট থাকলে সেই ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য তোমরা ওই 3টে চ্যাপ্টার অবশ্যই পড়বে, পড়লে তবেই ডাউট বেরোবে, না হলে ডাউট বেরোবে না। ঠিক আছে, আর আমার যারা সোশ্যাল স্টাডিজের আছো, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, সোশ্যাল স্টাডিজেরও কিন্তু আমি অনেক দিন আগেই কমপ্লিট করে ফেলেছি। শুধু হিস্ট্রির বিষয়টা আমি ভেবেছিলাম যে ম্যামেরটা রেকর্ড দিয়ে দেবো, খুব ভালো পড়ান ম্যাম। ঠিক আছে, দারুণ পড়ান, তো দেখলে পছন্দ হবে। তো সেইটা রেকর্ড দেবো। ঠিক আছে, কারণ হিস্ট্রিটা বাদ দিয়ে সবই আমার কমপ্লিট। তো হিস্ট্রির মধ্যেও আমাদের 3টে ক্লাস হয়েছে। তো সেক্ষেত্রে সেইটাও আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, ম্যামেরটা দিয়ে দেবো, ম্যামেরটাও দেখবে, কিন্তু আমিও তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, লাইভ। ক্লিয়ার? ওটা মোটামুটি ধরে নাও 7 তারিখের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্ট গুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। নোটিফিকেশন শুধু আসতে দাও। ঠিক আছে, নোটিফিকেশন আসতে দাও। যারা যারা এখানে রেগুলার বেসিসে এগুলোকে রেডি করে যাচ্ছ না, তখন তুমি বুঝতে পারবে যে না, যেদিন নোটিফিকেশন আসবে যে এই চাণক্য ব্যাচের লাভটা কি হলো সেই দিন। ঠিক আছে, এমসিকিউ গুলো আমরা শুরু করি প্র্যাকটিস করা, দেখবে শুধু। দরকার হয় এরপর তুমি আবার পড়বে। ঠিক আছে, এরপর যদি তোমার হাতে 1.5 মাস বা 2 মাস টাইম থাকে, এই 2 মাসে টার্গেট নেবে আরো দুবার পুরো সিলেবাস কমপ্লিট করব। বিষয়টা একদম যাতে যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দাও, যাতে তোমার অ্যাটলিস্ট 90% তোমার অ্যান্সার আসে, মানে স্কোর হয়। এই রকম কনফিডেন্স তৈরি করে পরীক্ষা দিয়ে যাও, দেখবে এমনি রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, আর এটা কিন্তু সেই ইয়ের মতোই হবে, মানে এসএলএসটির মতোই হবে। আর এসএলএসটির মতো জিনিসটা কিন্তু ঘেটে নেই এখানে, যে পরীক্ষা হলো আটকে দিল, বা কেস হলো। কেস দু একটা হতেও পারে, সেটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সেই মানে ঘোলা জল নেই এখানে এসএলএসটির মতো এখানে। ঠিক আছে, তো এইটা যদি হয়, যদি হয় তাহলে সেক্ষেত্রে খুব সুন্দরভাবেই কিন্তু প্রসেসটা কমপ্লিট হবে। তাই এখানে যে ভালো পড়বে বা যে রেডি করবে সে এগিয়ে থাকবে, এই হচ্ছে ব্যাপার, যে আগে থেকে রেডি করে রাখবে। না, রিভিশন দেওয়া যাবে না। রিভিশন তোমাদের পরীক্ষা, এই যে বললাম পরীক্ষা নেব এবং এমসিকিউ প্র্যাকটিস করবো, এখানেই তো তোমাদের রিভিশন হবে। পুরো থিওরির আবার রিভিশন হবে না। সারা জীবন কি শুধু আবার মানে এটাই পড়াবো, চাণক্য ব্যাচই পড়াবো নাকি? ঠিক আছে, তোমরা পড়ো, যদি ডাউট থাকে কোনো বিষয় থাকে অবশ্যই সেটা জিজ্ঞাসা করতে পারো পরশুদিন, যেটা আমাদের লাস্ট ক্লাস হবে সিডিপি। আর যদি না থাকে, টেনশন করার কিছু নেই, আমরা এমসিকিউ ক্লাসে যখন চ্যাপ্টার ধরে ধরে দেবো, আমি কিন্তু পরশুদিন তোমাদের পড়া দেবো যে কোনটা পড়া থাকবে, কোনটা পরীক্ষা হবে সিডিপির ওপর।
তো সেই সময় তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো একদম যেটা যেটা তোমার, দেখো তোমার মনে হতেই পারে যে দুই একটা জায়গায় হয়তো স্যার, দুই একটা জায়গায় দেখা যাচ্ছে স্যার এই জিনিসটা আলোচনা করেনি। আমি তোমাদের বলছি একটা সিঙ্গেল অংশ, মানে কোনো একটা অংশ বাদ দেবো না সিডিপি। তুমি যেখানে ইচ্ছা প্র্যাকটিস করতে পারো, যে কোনো বই তুমি কিনতে পারো, কোনো জায়গাটা বাদ যাবে না। যেখানে যেখানে দুই একটা জায়গা যদি বাদ চলেও যায় এই থিওরি ক্লাসে, সেটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, এইভাবেই করা হচ্ছে। এবং তার সাথে সাথে একটা ওয়ান লাইনার বই যেটা আমরা আনছি, সেটা সম্বন্ধে আমি তোমাদের পরে বলবো, কারণ মার্কেটে সবাইকে আলাদা আলাদা বই কিনতে হয় ওয়ান লাইনারের। ঠিক আছে, যেটা এনসিআরটি বেসড এবং আমাদের মানে যেটা আমাদের পাঠ্যক্রম বেস, মানে আমাদের ডাব্লিউবি বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তার উপরে আমরা একটা ওয়ান লাইনার টাইপ, যেখানে তোমার আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্ত সাবজেক্ট একটা বইয়ের মধ্যে কভার থাকবে, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটা জায়গায় কভার থাকবে। ঠিক আছে, এবং এইটার বিশেষত্ব হচ্ছে এইটা হচ্ছে সাজেশন টাইপের একদম, যেগুলো পরীক্ষায় আসার মতোই সিটেটে এসছে। আমাদের যে ইয়ে হয়েছে মাদ্রাসা সার্ভিস বলো আর যে কোনো স্কুল সার্ভিস বলো, সেখানে এসছে, এবং যেগুলো আসার মতো। এখানে একাধিক জিনিস কিন্তু থাকবে না, সেই জিনিসটাই আমরা আবার নিয়ে আসবো। এটা আসবে সেটা পরের ব্যাপার। ঠিক আছে, এটা বই আকারে বেরোবে আর কি। ঠিক আছে, কিন্তু তোমাদের যেগুলো এমসিকিউ হিসাবে প্র্যাকটিস করাবো, তারপরে কিছু থাকবে না, কোনো অংশই বাকি থাকবে না। এমসিকিউ বই, এমসিকিউ বই কবে দেবো বলেছি আবার? তোমাদের সম্পূর্ণ নোট, থিওরি নোটের কথা বলা হয়েছে, এমসিকিউ বইয়ের কথা তো বলা হয়নি। ওটা বই বেরোবে, ওটা বই বেরোবে আলাদাভাবে, বই বেরোবে। ওটা তোমাদের ওই ব্যাচের জন্য না, এটা আমাদের মানে ইনস্টিটিউট থেকে আলাদা করে বেরোবে। তোমরা যদি মনে করো তোমরা নিতে পারো, নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের এমনিও রেডি করে দেবো আমি এখানে এমসিকিউ ক্লাসে। ওকে, ঠিক আছে। মনীষা বলছে যে আপনি একজন শিক্ষক হিসাবে স্কুলে উপস্থিত হয়েছেন এবং সেখানে গিয়ে দেখলেন যে আপনি ছাড়া অন্য কোনো শিক্ষক উপস্থিত নেই, এবং বিশেষ কোনো কারণে সেদিন অন্য শিক্ষকরাও আর স্কুলে আসতে পারবে না। এই অবস্থায় একজন শিক্ষক কি করবে? ঠিক আছে, এই অবস্থায় একজন শিক্ষক কি করবে? যদি ছাত্ররা আসে, এখানে তুমি মেনশন করনি যে ছাত্ররা এসছে কি আসেনি। যদি ছাত্ররা আসে তাহলে অবশ্যই স্কুল পরিচালিত হবে। সেক্ষেত্রে তুমি যে শ্রেণীকক্ষগুলো থাকবে সেখানে তুমি টিম ম্যানেজমেন্টটাকে ইউজ করবে। ঠিক আছে, তুমি ছাত্রদের মধ্যেই যারা সিনিয়র আছে তাদের টিম বানিয়ে কাজ করবে। যদিও এটা মানে রিয়েলিস্টিক কোশ্চিন নয়, বাস্তব কোশ্চিন নয়, বাস্তবে এরকম হতেই পারে না যে কেউ আসলো না স্কুলের মধ্যে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কেউ আসলো না, তুমি একা চলে গেলে। ঠিক আছে, তাহলে হয়তো তুমি রবীন্দ্র জয়ন্তীর দিনে গেছো বা অন্য কোনো দিন গেছো, সেদিন ছাত্ররাও আসবে না। এরকম হতে পারে না, বাস্তব মানে কোশ্চিন এটা নয়। ঠিক আছে, এই ধরনের কোশ্চিন গুলো আমি তোমাদের প্রশ্নের মধ্যে রাখবো, কোনো অসুবিধা নেই। অবশ্যই তুমি যদি, আমি ধরেই নিলাম যে তোমার এটা প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্কুলটাকে পরিচালনা তুমি করবে। এবার তুমি তো সমস্ত শ্রেণীগুলোকে একা পরিচালনা করতে পারবে না, সেক্ষেত্রে তুমি টিম ম্যানেজমেন্টটাকে ইউজ করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, টাটা।